তো এপিসোডটির শুরুতেই আমাদেরকে 4386 সালের পৃথিবী দেখানো হয়। মানে এটা বর্তমান থেকে 2300 বছরের পরের পৃথিবী ছিল, যেখানে মানুষ অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেছে। মানুষের কাছে এখন সুপার ন্যাচারাল শক্তি পর্যন্ত রয়েছে। মানুষ তাদের বিলাসিতার জন্য প্রযুক্তিকে একেবারে অন্য লেভেলে নিয়ে গিয়েছিল। কিন্তু কথা আছে না, যেখানে আলো থাকবে সেখানে আপনি ছায়ার দেখাও পাবেন। ঠিক তেমনি মানুষের এই শক্তির ভেতরেও কিছু ডেমন রয়েছে, যেগুলো সবার ঘুম হারাম করে রেখেছিল। আর আমরা দেখতে পাই কোথা থেকে যেন শহরের ভেতর একটি বিশাল আকৃতির ডেমন সুমন হয়। সে সেই শহরের ভেতর হামলা চালাতে থাকে। নিউজে বলা হয় এটি একটি লেভেল 5 এর ডেমন কিং, যার নাম হলো টুনশন। এটি অত্যন্ত ভয়ঙ্কর লেভেলের একটি ডেমন ছিল। তখনই সেই ডেমনটিকে আটকানোর জন্য সেখানে কিছু হিরো চলে আসে, যারা একসাথে তাদের সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে ডেমনটির উপর অ্যাটাক করে। কিন্তু এতে সেই ডেমনটির তো কিছু হয়ই না, বরং সে হিরোদের উপরই অ্যাটাক করে দেয়। এর ফলে সব হিরোরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তখনই একটি হিরো নিচে একটি বাচ্চাকে দেখতে পায়, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছিল। হিরোটি বাচ্চাটিকে এখান থেকে সরে যাওয়ার জন্য বলে, কিন্তু বাচ্চাটি তার কথা কোনো পাত্তাই দেয় না। মানে সে এরকম পরিস্থিতিতে পুরো নির্ভয় ছিল, যেটা থেকে হিরোটি বাচ্চাটিকে তুলে নিয়ে একটি সুরক্ষিত জায়গায় রেখে তারপর সেই ডেমনটিকে মারতে চলে যায়। আর এরপরে সিন শিফট হয়ে আমাদেরকে 10 বছর পরের একটি স্কুল দেখানো হয়, যেখানে সেই হিরোটির মূর্তি ছিল। আর এখানে আমাদেরকে বলা হয় এই হিরোটি একাই সেই টুনশন ডেমনটিকে হারিয়ে এই পুরো শহরকে বাঁচিয়েছিল। এজন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে তার মূর্তি স্থাপন করা হয়, যাতে সবাই তাকে আইডল মানে। যাই হোক, এই স্কুলটি হলো সুপার ন্যাচারাল বাচ্চাদের জন্য, যাদের সবার ভেতরে কোনো না কোনো অ্যাবিলিটি রয়েছে। তখনই আমাদেরকে এই সিরিজটির প্রধান চরিত্র লিংকে দেখানো হয়। তারও আজ প্রথম দিন ছিল এই স্কুলে, কিন্তু তখনই কিছু সিনিয়র এসে লিংকে র্যাগিং করতে থাকে। তবে লিংক চুপচাপ তাদের কথা শুনছিল। আর এটা দেখে একজন সেই সিনিয়রদের উপর অ্যাটাক করে দেয়। যেই মেয়েটি তাদের উপর অ্যাটাকটি করেছে তাকে দেখে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটি অনেক ফেমাস একটি অ্যাসোসিয়েশনের মেম্বার ছিল। এনার নাম হলো সান রং। আমরা এনাকে এই সিরিজে সান বলেই ডাকবো। তো সানের ভয়ে সেই র্যাগিং করা ব্যক্তিগুলো পালিয়ে যায়। সান লিং এর দিকে হাত বাড়িয়ে বলে, আমি যেহেতু এই স্কুলেই পড়বো, তাই এখন থেকে আমি তোমাদের মতো দুর্বলদের সাহায্য করব। সানের মন মানসিকতা দেখে তো সেখানে থাকা সবাই অনেক ইমপ্রেসড হয়ে যায়। কিন্তু আমাদের লিং সানের হাতে 10 টাকা ধরিয়ে দিয়ে বলে, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। মানে ভাই, সবার সামনে মেয়েটির প্রেস্টিজ পাংচার করে দিল। যাই হোক, এরপর সব স্টুডেন্টদেরকে একত্রিত করে বলা হয় এই স্কুলে অনেক র্যাঙ্কের ক্লাস রয়েছে, কে কোন র্যাঙ্কের ক্লাসে যাবে তার জন্য সবাইকে এখানে টেস্ট দিতে হবে। তখনই তাদের সামনে সেই হিরোটির এআই আসে, যে টুংশনকে হারিয়েছিল। বাই দ্য ওয়ে, এই হিরোটির নাম হলো জুহো। হিরোটি তাদের সবাইকে বলে, এখানে তোমাদের সবার ভেতরের স্পিরিচুয়াল পাওয়ারের টেস্ট নেওয়া হবে। এটা দিয়ে ডিসাইড করা হবে তোমরা কে কোন র্যাঙ্কের ক্লাসে যাবে। সব থেকে ভালো পারফরম্যান্সের গিফটেড ক্লাসে নেওয়া হবে। এরপর প্রথম স্টুডেন্টকে টেস্ট দেওয়ার জন্য ভেতরে ডাকা হয়, আর সে ভেতরেও চলে যায়। তবে তারা এখনো জানে না যে তাদেরকে কি টেস্ট দিতে হবে। তখনই লোকটির সামনে একটি ডেমনের এআই আসে, আর এটি সেই টুনশন ডেমন ছিল, যাকে 10 বছর আগে জুহো হারিয়েছিল। তারা কেউ বুঝতে পারছিল না যে এই ডেমনটি এখানে কি করছে। তখনই এখানের অর্গানাইজার তাদের সবাইকে বলে, ভয় পাবার কিছু নেই, টুনশন এই ক্যাম্পাসের নিচে সিল করা অবস্থায় রয়েছে। এটা শুধু ওর একটি স্পিরিচুয়াল কপি এআই। লোকটি সবাইকে এই টেস্টের রুল সম্পর্কে বলে। এই টেস্টে সবাইকে এই টুনশনের মাথায় পাঞ্চ মারতে হবে, এবং তাদের পাঞ্চের স্পিরিচুয়াল পাওয়ার হিসেব করে তাদেরকে তাদের র্যাঙ্ক অনুসারে ক্লাস দেওয়া হবে। তো সেই লোকটি যখন এআইটির মাথায় পাঞ্চ করে, তখন সে একটি প্রতিক্রিয়া বলে পিছনের দিকে গিয়ে আছড়ে পড়ে। আর সেই অর্গানাইজারটি, যার নাম হলো জুকাং, সে দেখে এই ছেলের ভিতরে কোনো স্পিরিচুয়াল পাওয়ারই নেই, যার কারণে সে তাকে সব থেকে লোয়ার র্যাঙ্কের ক্লাস জেনারেল ক্লাসে ফালায়। টুংশনের এআই হলেও এর ভিতরে এত পাওয়ার দেখে সবাই একটু অবাক হয়ে যায়। তো এরপর এক এক করে স্টুডেন্টরা ভেতরে যেতে থাকে। তবে কারোরই তেমন স্পিরিচুয়াল পাওয়ার ছিল না, মানে সবাই জেনারেল ক্লাসেই পড়ছিল। যেটা দেখে জুকাং ভাবে এবছর হয়তো কোনো ভালো স্টুডেন্ট নেই। তো এরপর এন্ট্রি হয় একটি ছেলের, যার নাম হলো চ্যান। সে তার সব শক্তি দিয়ে এআইটিকে একটি পাঞ্চ করে, আর তার স্পিরিচুয়াল পাওয়ার হয় 938, এবং সে এই ব্যাচের প্রথম স্টুডেন্ট হিসেবে গিফটেড ক্লাসে জায়গা পায়। তো এরপর আস্তে আস্তে সবাই তাদের স্পিরিচুয়াল পাওয়ার দেখাতে থাকে, যেখানে চ্যানের বন্ধু জুহো এই গিফটেড ক্লাসে পড়ে। এদিকে টুংশন হাসতে হাসতে ভাবছিল, ওরা সত্যি অনেক বোকা, ওরা আমাকে যতই মারুক আমার তো কিছু হবেই না, বরং আমি ওদের স্পিরিচুয়াল পাওয়ার চুষে নিতে পারছি। এই 10 বছর যাবত যত স্টুডেন্ট আমাকে পাঞ্চ মেরেছে, আমি তাদের সবার থেকে তাদের স্পিরিচুয়াল পাওয়ারের কপি নিয়ে জমা করেছি। এখন আর আমার সামান্য কিছু পাওয়ারের প্রয়োজন, তাহলে আমি এই ফিল ভেঙে ফেলতে পারবো। তো এদিকে নেক্সট পার্টিসিপেন্ট হিসেবে সানকে ডাকা হয়, যেখানে সান এমন একটি পাঞ্চ মারে যেটার শক্তিতে টুংশনের এআই রোবটটি পিছনে সরে যায়, যেটা দেখে তো সবাই পুরো অবাক হয়ে যায়। সানের স্পিরিচুয়াল পাওয়ার হয় 2019, যেটা
এবছরের সর্বোচ্চ স্কোর ছিল। আর এরপরই আমাদের লিং এর নাম্বার আসে, যেখানে সবাই লিংকে দেখে বলছিল এই ছেলের স্পিরিচুয়াল পাওয়ার তো 5, ও ভেতরে গিয়ে তো কিছুই করতে পারবে না। অ্যাকচুয়ালি লিং সবাইকে বলেছে যে তার স্পিরিচুয়াল পাওয়ার মাত্র 5। লিং মনে মনে বলছিল আমাকে 400 কম স্কোর করতে হবে যাতে আমি জেনারেল ক্লাসে থাকতে পারি। সবাই বেশি স্কোর করতে চাইলেও লিং কেন কম স্কোর করতে চাইছে সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। এদিকে টুনশন বলছিল আর মাত্র সামান্য কিছু পাওয়ার প্রয়োজন, তাহলে আমি এই ফিল ভেঙে পালাতে পারবো। তখনই সেই রুমে লিং এর এন্ট্রি হয়, আর লিংকে দেখেই কেন জানি টুনশন অনেক ভয় পেতে থাকে। তখনই আমাদেরকে সেদিনের দৃশ্য দেখানো হয় যেদিন জুহ টুনশনকে মারতে যায়। তবে এখানে জুহ টুনশনকে নয়, বরং টুনশনই জুহকে বাজে ভাবে মারে এবং সে জুহকে মেরেই ফেলছিল। তখনই সেই ছোট্ট বাচ্চাটি এসে তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে টুনশনকে এক মারাত্মক হামলা করে। এখানে এই বাচ্চাটি টুনশনকে মারলেও সব ক্রেডিট পরে জুহ পায়। তো টুনশন এই পাস্টের কথা মনে করে লিংকে দেখে বুঝে যায় এই সেই বাচ্চা যে তাকে 10 বছর আগে ধরেছিল। লিং ভাবছিল আমাকে ওকে মারার নাটক করতে হবে যাতে কেউ আমার আসল শক্তি ধরতে না পারে। আর লিং এর অল্প পাওয়ারে সেখানে এমন শক্তি উৎপন্ন হয় যেটাতে টিভি ডিসপ্লে চলে যায়। আর কিছুক্ষণ পর যখন ডিসপ্লে আসে তখন দেখা যায় টুনশন উল্টো হয়ে পড়ে রয়েছে, আর স্ক্রিনের উপর লিং এর স্পিরিচুয়াল পাওয়ার এত বেশি দেখায় যে কেউ সেটা কাউন্টই করতে পারছিল না। লিং ভাবছিল আমি আমার শক্তি দেখাতে চাই না, তারপরও বারবার কেন এমনটা হয়ে যায়। জুকাং নিচে ছুটে এসে দেখে টুনশন মারা গিয়েছিল। তবে লিং তার শক্তি দিয়ে দেখে টুনশন মরার নাটক করে তারপর তার স্পিড ফর্মে এখান থেকে পালিয়ে গেছে। জুকাং লিং এর পাওয়ার দেখে তাকে গিফটেড ক্লাসে সিলেক্ট করে। তখন সিন শিফট হয়ে আমাদেরকে গিফটেড ক্লাসের দৃশ্য দেখানো হয়, যেখানে এই ক্লাসে উত্তীর্ণ হওয়া সব স্টুডেন্টরা এখানে এসে গিয়েছিল। তখন তাদের ম্যাম সবাইকে বলে আমি তোমাদেরকে এই সর্বপ্রথম ক্লাসে কিভাবে সুমনিং করতে হয় সেটা শিখাবো। তোমাদেরকে সর্বপ্রথম একটি সিল বানাতে হবে, তারপর সেটির ভিতর তোমাকে স্পিরিচুয়াল ফোর্স দেওয়ার সাথে সাথে সেখান থেকে তোমার সুমনিং হওয়া বস্তু বের হয়ে আসবে, এবং এই সুমনিং বস্তু বা প্রাণীর পাওয়ার তোমাদের স্পিরিচুয়াল পাওয়ার সমান হবে। তোমার স্পিরিচুয়াল পাওয়ার যদি কম থাকে তাহলে এখান থেকে একটি জড় বস্তু বের হবে, আর তোমার স্পিরিচুয়াল পাওয়ার যদি বেশি থাকে তাহলে এখান থেকে একটি জীবন্ত বস্তু বের হবে। ম্যাম তাদের সবাইকে সিল কিভাবে করতে হয় এটা শিখিয়ে দিয়ে তাদের সবাইকে এই সুমনিং করতে বলে, যেখানে তাদের সবার সুমনিং থেকে বিভিন্ন ধরনের বস্তু বের হয়। তবে সান একটি কুকুরের মতো কিছু একটা সুমন করে, কিন্তু তার প্রাণীটা পুরোপুরি ভাবে আকৃতি পায়নি। এ থেকে বোঝা যাচ্ছিল তাদের সবার ভেতরে যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে সেটা একটি সম্পূর্ণ প্রাণী সুমনিং করার জন্য যথেষ্ট নয়। এর মানে তাদেরকে আরো অনেক ট্রেনিং করতে হবে। কিন্তু এখানে থাকা সবাই কিছু না কিছু সুমন করলেও লিং একদম চুপচাপ বসেছিল, যেটা দেখে ম্যাম তাকে বলে তুমি কি আমার লেকচার বুঝতে পারোনি? আমি কি তোমাকে আবারও সব বুঝাবো? এটা শুনে লিং ভাবে আমাকে সুমনিং করার নাটক করতে হবে যাতে সবাই বুঝে যায় যে আমি চেষ্টা করছি কিন্তু আমাকে দিয়ে হচ্ছে না। তবে সে এখানে নাটক করতে গেল সেখানে একটি বিশাল ধামাকা হয়, আর আমরা দেখতে পাই লিং টুনশনকে সুমন করে ফেলেছে, যেটা দেখে তো সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়। টুনশন বলে আমি আবারও ওর সামনে কিভাবে চলে আসলাম। টুনশনকে দেখে ম্যাম তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে অ্যাটাক করে টুনশনকে ব্যাংক থেকে একটি কুকুর বানিয়ে ফেলে, আর লিং এসব দেখে ক্লাস থেকে বের হয়ে যায়। ম্যাম লিংকে দেখে বুঝে যায় এই ছেলের ভেতর কিছু তো একটা ব্যাপার রয়েছে, আর এরই সাথে এই সিরিজটির ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায়। তো এপিসোডটির শুরুতেই আমাদেরকে একটি হসপিটাল দেখানো হয়, যেখানে একটি লোক বসে ওয়েট করছিল কারণ আজকে তার স্ত্রীর বাচ্চা হবে। তখনই অপারেশন থিয়েটার থেকে একটি নার্স আতঙ্কিত হয়ে বের হয়ে আসে, যেটা দেখে সেই লোকটি ভাবে তার বাচ্চা হয়তো মারা গেছে। এটা ভেবে সে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তখনই সদ্য জন্ম নেওয়া বাচ্চাটি হাঁটতে হাঁটতে বের হয়ে আসে। আর এটি ছিল আমাদের এই সিরিজের প্রধান চরিত্র ওয়াংলিং, মানে এটা ওয়াংলিং এর পাস্ট মেমোরিজ ছিল। তো এরপর আমাদেরকে 6 মাস পরের সিন দেখানো হয়, যেখানে ওয়াংলিং এর বাবা তার জীবনের সব সেভিংস দিয়ে ওয়াংলিং এর জন্য একটি খেলনা নিয়ে আসে, যেটা কোনো সাধারণ খেলনা ছিল না। এইটার দাম প্রায় 8 লাখ ইয়েনের মতো ছিল, এবং এইটা খুবই লিমিটেড এডিশনে পাওয়া যেত। তারা 6 মাস ধরে চেষ্টা করার পর এটিকে কিনতে পেরেছে। যেহেতু এখানে সব বাচ্চাদের ভেতরে স্পিরিচুয়াল পাওয়ার অর্থাৎ জাদু রয়েছে, তাই তারা ছোটবেলা থেকেই সবকিছু বুঝতো। ওয়াংলিং এর তার প্যারেন্টস এর ন্যাকামি দেখে উইয়ার্ড লাগছিল। ওয়াংলিং এর প্যারেন্টসরা ওয়াংলিং কে এই খেলনাটি দিয়ে খেলা করতে বলে, কিন্তু ওয়াংলিং তো জানতো সে যদি খেলনাটিকে হাত দিয়ে ধরে তাহলে তার স্পিরিচুয়াল
পাওয়ারে খেলনাটি ভেঙে যাবে। আর এমনটা যদি হয় তাহলে তাদের এত কষ্টের টাকা জিনিসটি ভেঙে যাওয়ায় তার প্যারেন্টসের বেতন ঝগড়া লেগে যাবে, কারণ এত টাকার বিষয় যেহেতু। আর এমনও হতে পারে এটির জন্য তাদের সংসারও ভেঙে যেতে পারে। ওয়াংলিং তার প্যারেন্টসের সংসার বাঁচানোর জন্য তার প্যান্টে শুশু করে দেয়, যাতে তার আর এটা না ধরা লাগে। ওয়াংলিং এর ভেতরে এত বেশি স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, তাই সে এটিকে সবসময় তার প্যারেন্টসদের থেকে লুকিয়ে রাখে, যাতে তার প্যারেন্টস এটা নিয়ে কোনো টেনশন না করে। কিন্তু যখন তার 10 বছর বয়স হয় তখন সে অনিচ্ছাকৃত বশত টুনসনকে হারায়, আর সেটি তার প্যারেন্টসরা দেখে ফেলে। তারা এটা দেখে অনেক টেনশনে পড়ে যায়, কারণ একজন মানুষের ভেতরে এত বেশি স্পিরিচুয়াল পাওয়ার থাকলে সেটা পৃথিবীর জন্য অনেক ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। তারা ওয়াংলিং এর স্পিরিচুয়াল পাওয়ার দাবিয়ে রাখার জন্য অনেক রকম ভাবে চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। বরং ওয়াংলিং বড় হবার সাথে সাথে তার স্পিরিচুয়াল পাওয়ার এতই বৃদ্ধি পাচ্ছিল যেটা সে নিজেই কন্ট্রোল করতে পারছিল না। ওয়াংলিং এর মা তাকে রোজ বিশেষ এক ধরনের গোল্ডেন পিল খেতে দেয়, যেটাতে নিজের ভেতরের স্পিরিচুয়াল পাওয়ার কমে যায়। ওয়াংলিং এর 7 বছরের বার্থডের দিন সে মোমবাতিতে এমন এক ফু দেয় যেটাতে পুরো ঘরে আগুন লেগে যায়। আর একবার তো ওয়াংলিং তার বন্ধুদের সাথে খেলা করার সময় তার স্পিরিচুয়াল পাওয়ারে বন্ধুরা সবাই আত্মরা হয়ে যায়। ওয়াংলিং এর প্যারেন্টসরা তার জন্য অনেক দুশ্চিন্তায় ছিল, তারা চাইতো তাদের সন্তানও 8-10টা বাচ্চার মতো নরমাল ভাবে বাঁচবে। আর ওয়াংলিং তার স্পিরিচুয়াল পাওয়ারকে কন্ট্রোল করার জন্য সেই স্কুলে ভর্তি হয়। তো এরপরই সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে আজ ওয়াংলিং দের স্কুলে ক্লাস প্রেসিডেন্ট নির্বাচন করা হবে, যেখানে ভোটে চ্যান চাও এবং সুনরং দাঁড়িয়েছিল। আমি এর আগের এপিসোডে অনেকগুলো নামের কথা ভুল উচ্চারণ করেছিলাম। অ্যাকচুয়ালি ওরা চাইনিজ ভাষায় কথা বলার কারণে ওদের কথা আমি অনেক জায়গাতেই ঠিকমতো বুঝতে পারিনি, তবে আপনারা কমেন্টে আমাদের ভুলগুলো ধরিয়ে দিয়েছেন, যার কারণে আমরা এখন থেকে ভুলগুলো সংশোধন করতে পারবো। এদিকে চ্যান চাও এবং সুনরং তাদের নিজেদের মতো প্রচারণা করছিল ভোটিং এর জন্য। কিছু স্টুডেন্ট তাদের টিফিন নেওয়ার জন্য ক্যান্টিনে ভিড় করে। ওয়াংলিং সেখানে এক বিশেষ ধরনের নুডলস দেখে সেখানে চলে যায় সেটিকে কিনতে। তখনই কেউ একজন এসে সেই ক্যান্টিনে সব খাবার কিনে নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, ফার্স্ট ইয়ারের সব বাচ্চাদের জন্য এখানে সবকিছু ফ্রি। যেটা শুনে তো সবাই অনেক খুশি হয়ে যায়। তবে সেই লোকটি তার কথার মাঝে একটি শর্ত জুড়ে দেয়, যেটি হলো তাদেরকে এই ফ্রি খাবারের জন্য সুনরংকে ভোট দিতে হবে। যেটা শুনে সবাই সেখান থেকে চলে যায়। চ্যান চাও এসে বলে, তোমরা ভোট কিনতে চাচ্ছ, তোমাদের লজ্জা করে না? তখনই সুনরং একটি ধামাকাদার এন্ট্রি দিয়ে বলে, কিসের লজ্জা, আমি তো শুধু সবাইকে এমনিতেই গিফট দিতে চাচ্ছি। যেটা শুনে চ্যান চাওরা যখনই বলতে চায় যে গিফট দিয়ে ভোট কেনা তো বেইমানি, তখনই সুনরং তার সোয়াগ দিয়ে সবাইকে ম্যানিপুলেট করতে থাকে। এদিকে আমাদের ওয়াংলিং এর নুডলস খেতে অনেক ইচ্ছা করছিল, আর যেহেতু এই দোকানে সব জিনিস সুনরং কিনে নিয়েছে, তাই সে সুনরংকে বলে, তুমি যদি আমাকে 5 প্যাকেট নুডল দাও তাহলে আমি তোমাকে আমার ভোট দিব। যেটা শুনে তো সুনরং সাথে সাথে রাজি হয়ে যায়। আর ওয়াংলিং এর দেখা দেখি সব মানুষরা গিয়ে খাবারের বিনিময়ে তাদের ভোট সুনরংকে দিয়ে দেয়। চ্যান চাও তো এটা দেখে অনেক রেগে যায়। তখনই সুনরং এসে চ্যান চাওকে একটি ড্রিং এর ক্যান দিয়ে বলে, আমি তোমাকে এটা এমনিই দিলাম, এর জন্য তোমাকে আমাকে ভোট দিতে হবে না। চ্যান চাওকে গিফট দেওয়ার পিছনে সুনরং এর একটি উদ্দেশ্য ছিল, যেটা আপনারা একটু পরে জানতে পারবেন। চ্যান চাওকে গিফট দেওয়া দেখে সুনরং এর অ্যাসিস্ট্যান্ট শক হয়ে গিয়ে ভাবে ও কি এখন ওই জাদুটি করতে চাচ্ছে নাকি। আর তার কথা শেষ হতে না হতেই সুনরং একটি মন্ত্র পড়ে সবার উপর এক বিশেষ ধরনের জাদু করে দেয়, আর সবার মাথার উপরে একটি মার্ক চলে আসে। সুনরং মনে মনে বলছিল, এই তো আমি সবাইকে ফাঁসিয়ে ফেলেছি, কিন্তু সে এখানে কোথাও ওয়াংলিং কে দেখতে পায় না। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, ওয়াংলিং তো সেই কখনই চলে গেছে, আর সে আপনার জন্য এই গোল্ডেন পিলটি রেখে গেছে। অ্যাকচুয়ালি ওয়াংলিং এর কাছে মনে হচ্ছিল 5টা নুডলস এর বদলে একটি ভোট দেওয়া একটি বেমানান, এজন্য সে তাকে এই পিলটি গিফট হিসেবে দেয়। তো এরপর সবাই ক্লাসে চলে আসে, যেখানে তাদের টিচার ক্লাসে আসলে দেখে কেউ তাদের সবার উপর ম্যাজিক করে রেখেছে, যেটা দেখে সে বলে, আজ আমি তোমাদের এনসিয়েন্ট ফরবিডেন আর্ট শেখাবো। যেটা শুনে তো সুনরং পুরো শকড হয়ে যায়, কারণ সে সবার উপর এই জাদুটি করেছিল। এই জাদুর মন্ত্র পড়ে তুমি তোমার আশেপাশে থাকা সব মানুষদের তোমার ফ্যান বানিয়ে ফেলতে পারবে। লাখো বছর আগে ম্যাংচেং নামের একটি লোক এই জাদু আবিষ্কার করে তার 3000-এর বেশি ফ্যান্স বানায়। তবে এই জাদুর একটি শর্ত রয়েছে, যেটি হলো তুমি যাদের উপর এই জাদু করবে তোমাকে আগে তাদেরকে গিফট দিতে হবে, আর সর্বশেষে এই মন্ত্রটি বললেই তোমার আশেপাশে থাকা সব লোকেরা তোমার ফ্যান্স হয়ে যাবে, আর তাদের সবার উপর এক বিশেষ ধরনের মার্ক চলে আসবে। আর এজন্যই তখন সুনরং সবাইকে গিফট দিয়েছিল, আর সে চ্যান চাওকে ওই ক্যানটি দিয়েছিল, কারণ চ্যান চাও তো নরমালি তার থেকে গিফট নিবে না। এদিকে গোহার টিচারকে বলে, এই জাদুটি ভাঙার কি কোনো রাস্তা নেই? তখন টিচার বলে, কোনো অসীম স্পিরিচুয়াল পাওয়ারওয়ালা লোক তার শক্তি দিয়ে এই জাদু সরাতে পারবে। এদিকে সুনরং লক্ষ্য করে ওয়াংলিং এর উপর তার জাদুর মার্ক নেই, যেটা থেকে সে ভাবছিল ওর উপর আমার জাদু কাজ করছে না কেন, ও তো তখন আমার থেকে গিফট নিয়েছিল। ওয়াংলিং সুনরংকে ইশারা করে বলে, তোমার দেয়া নুডলস এর জন্য ধন্যবাদ। কিন্তু এখানে সুনরং ভাবে ওয়াংলিং হয়তো তাকে সেই গোল্ডেন পিনটি খেতে বলছে, যেটি সে তাকে দিয়ে
দিয়েছিল। এটা ভেবে সে সেই পিলটি খেয়ে ফেলে, যেটা দেখে তো ওয়াংলিং এর অবস্থা পুরো খারাপ হয়ে যায়, কারণ এটি তো তার মা তাকে দিয়েছিল স্পিরিচুয়াল পাওয়ার দাবিয়ে রাখার জন্য। আর এটি খাবার সাথে সাথে সুংরং এর ভেতরে সব পাওয়ার কমে যেতে থাকে, যার কারণে সবার উপর থেকে তার ম্যাজিক সরে যায় এবং সুংরং অনেক দুর্বল হয়ে পড়ে। টিচার সুংরং কে বলে, আমি এতক্ষণ ধরে যে ম্যাজিকটি শেখালাম তুমি সামনে এসে এটি পারফর্ম করে সবাইকে দেখাও। কিন্তু সুংরং সামনে যেতে গেলে একটি ক্যানে পা পিছলে নিচে পড়ে যেতে থাকে, তবে ওয়াংলিং তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে ফেলে, যেটা দেখে টিচার ওয়াংলিং কে এই ম্যাজিকটি পারফর্ম করে দেখাতে বলে। এটি শুনে তো ওয়াংলিং এর হাত থেকে সুংরং নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়, আর ওয়াংলিং একবারে সেই জাদুটি পারফেক্টলি করে ফেলে। তো এরপর টিচার ক্লাস প্রেসিডেন্টের ভোটিং শুরু করে, যেখানে সুংরং অজ্ঞান হয়ে থাকার কারণে চ্যান চাওকে ক্লাস প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়। আর এরপর স্কুল ছুটি হওয়ার পর আমরা সেই টিচারটিকে কারোর সাথে ফোনে কথা বলতে দেখতে পাই, যেখানে টিচারটি বলছিল এই ওয়াংলিং কোনো সাধারণ বাচ্চা নয়, ও একেবারে সুংরং এর করা এনসিয়েন্ট ফরবিডেন আর্টের মতো জাদুকে ভেঙে ফেলেছে। আর আমরা দেখতে পাই ফোনের ওপাশে সেই হিরো জুও ছিল, মানে অলরেডি ওয়াংলিং সবার নজরে এসে পড়েছে। আর এরই সাথে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটির শুরুতেই আমরা দেখতে পাই স্কুলের সব স্টুডেন্টরা নিজস্ব পাত্র নিয়ে এসেছিল, কারণ আজ তাদেরকে তাদের পাত্রে এক বিশেষ পিল রিফাইন করতে হবে। চ্যান চাও তো বিশাল একটি পট নিয়ে এসেছিল এই কাজ করার জন্য। সে ভাবছিল সে তার স্পেশাল পাত্রে এই গোল্ডেন পিল রিফাইন করে সুংরং এর সামনে হিরো হয়ে যাবে। অ্যাকচুয়ালি চ্যান চাও সুংরং কে পছন্দ করে। তো এরপর স্কুলে আমাদের সুংরং এর এন্ট্রি হয়, যেখানে তার এন্ট্রি দেখে মনে হচ্ছিল এটা সুংরং নয়, যেন রানী এলিজাবেথ ছিল। সুংরং কে দেখে চ্যান চাও তার সঙ্গে কথা বলতে যায়, তবে সে তাকে ইগনোর করে সোজা ওয়াংলিং এর কাছে চলে আসে। ওয়াংলিং দেখে তার সেদিনের করা এনসিয়েন্ট ফরবিডেন আর্ট জাদুটি সুংরং এর উপর ভর করেছে, আর এ কারণেই সুংরং এখন তার ফ্যান হয়েছিল। ওয়াংলিং এটা বুঝতে পেরে সুংরং এর উপর থেকে তার ম্যাজিকটি সরিয়ে দেয়, তবে পিছন থেকে সবাই ভাবছিল ওয়াংলিং হয়তো মাত্র সুংরং কে টাচ করলো, যেটা দেখে তো চ্যান চাও কান্না করতে থাকে। এদিকে সুংরং ও নিজের সেন্সে ফিরে আসে। তো এরপর তাদের ক্লাস শুরু হয়ে যায়, যেখানে তাদের ম্যাম তাদেরকে বলছিল, আমি এখন তোমাদেরকে শিখাবো কিভাবে স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ করার পিল বানাতে হয়। সবাই মন দিয়ে আমার স্টেপগুলো লক্ষ্য করো। এটা বলে সে এত স্পিডে এটি তৈরি করার প্রসেস দেখায়, যেটা নাগামাথা কেউই বুঝতে পারে না। এরপরও তারা সবাই তাদের মতো করে এটিকে তৈরি করতে শুরু করে। এক একজন এক এক রকম পাত্র এনেছিল এটিকে বানানোর জন্য। আমাদের ওয়াংলিং তো মাইক্রোওভেন নিয়ে এসেছিল, তবে গুহাওয়ের পাত্রটি জোস ছিল, মানে এটি একটি অটোমেটিক পাত্র ছিল। তখনই তারা সবাই কিছু একটা ব্লাস্টের আওয়াজ শুনতে পায়, আর আমরা দেখতে পাই অতি তাপের কারণে চ্যান চাও এর পাত্রটি ব্লাস্ট করে গেছে, যেটা দেখে চ্যান চাও সেই রুম থেকে কান্না করতে করতে বেরিয়ে যায়। ম্যাম সবাইকে বলে এই প্রসেস শেষ হতে 7 ঘন্টা সময় লাগবে, এর জন্য আমরা আবারও 7 ঘন্টা পর ফিরে আসব। আর সবাই সেই রুম থেকে বের হয়ে যাওয়ার পর টুনচন সেখানে আসে। টুনচন বলে, আমি আমার থেকে কম স্পিরিচুয়াল পাওয়া সাধারণ প্রাণীদের খেতে খেতে সাধারণ ব্যাঙ থেকে একটি ডিমন কিং হয়েছিলাম। এখন যদি আমি এই শক্তি বৃদ্ধির পিলগুলো খেতে পারি, তাহলে আমি আবারও শক্তিশালী হব। এটা বলে সে সেটিকে যখনই খেতে যায়, তখনই সেখানে ওয়াংলিং চলে এসে বলে, আমি জানতাম তুমি কোনো না কোনো আকাম করবে। ওয়াংলিং কে দেখে টুনচন গুহার পাত্রটিকে মুখে নিয়ে সেই ঘরে জানালা দিয়ে লাফ দিয়ে নিচের ফ্লোরে নেমে আসে, তবে ওয়াংলিং ও সাথে সাথে তার পেছনে চলে আসে, এক লাথি মেরে তাকে নিচে ফেলে দেয়। এদিকে চ্যান চাও কান্না করতে করতে ছুটছিল, কারণ সে যে পাত্রটিকে নষ্ট করেছে সেটি তার পূর্বপুরুষদের ছিল, আর এটা নষ্ট হয়েছে এটি তার বাবা শুনলে যে তার কি অবস্থা করবে এটা ভেবেই সে ভয় ছিল। এদিকে ওয়াংলিং গুহাওয়ের পাত্রটিকে ধুয়ে যখনই বাইরে আসে, তখনই তার সামনে গুহাও পড়ে। ওয়াংলিং এর হাতে তার পাত্রটি দেখে তো গুহাও অনেক রেগে যায়। গুহা ওয়াংলিং এর দিকে তার বন্দুক তাক করে ধরে। ওয়াংলিং তাকে সব কথা খুলে বলে যে কিভাবে টুনসন এটিকে খেয়ে ফেলেছিল, আর সে তো এটাকে তার মুখ থেকে উদ্ধার করে ধুয়ে জায়গা মতো রাখতে যাচ্ছিল। গুহা ওয়াংলিং এর কোনো কথা বিশ্বাস না করে তার দিকে গুলি চালিয়ে দেয়, তবে সেটি গিয়ে লাগে চ্যান চাও এর গায়ে, আর চ্যান চাও সেই গুলির ভিতরে থাকা লিকুইড গুলো খেয়ে ফেলে, যার কারণে গুলিতে থাকা পয়জন চ্যান চাও এর পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আর চ্যান চাও এর বডি থেকে বিষ নামানোর জন্য গুহা আরো একটি স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজের পিল বানাতে দেয়, তবে এটিকে প্রস্তুত হতে এখনো 4 ঘন্টা সময় লাগবে, আর 2 ঘন্টার ভেতরে সবাই এই রুমে চলে আসবে। তখনই তাদের নজর টুনসনের উপর পড়ে। টুনসন তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে সময় রেখাকে ফাস্ট করতে পারে, যেটা বুঝতে পেরে তারা টুনসনের শক্তি ব্যবহার করে দ্রুত সেই পিলটিকে বানিয়ে ফেলে। গুহা পিলটিকে চ্যান চাওকে খাইয়ে দিয়ে বলে স্কুল ছুটি হতে হতে ও ঠিক হয়ে যাবে, কিন্তু তখনই তারা শুনতে পায় সবাই ক্লাসের দিকে
থেকে আসছে, যেটা দেখে তো গুহাও অনেক ভয় পেয়ে যায়, কারণ ম্যাম যদি চ্যাংচাওকে এরকম সেন্সলেস অবস্থায় দেখে তাহলে প্রবলেম হয়ে যাবে। গুহাও চ্যাংচাওকে ওয়াংলিং এর কাছে রেখে বাইরে ম্যামদেরকে আটকাতে যায়, তবে ম্যাম তাকে সরিয়ে ক্লাসে ঢুকে পড়ে। কিন্তু এই সময়ের ভেতরে ওয়াংলিং চ্যাংচাওকে লুকিয়ে ফেলেছিল। ম্যাম গুহাওয়ের পাত্রটিকে চেক করলে দেখে সেখানে একটি পারফেক্ট পিল তৈরি হয়ে রয়েছিল। গুহাও তো এটা দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো তার পিলটিকে চ্যাংচাওকেই খাইয়ে দিয়েছে, তাহলে এটি কোথা থেকে আসলো? ম্যাম ওয়াংলিং এর পাত্রটি চেক করলে দেখে সেখানে একটি ঝলসে যাওয়া পিল রয়েছে। গুহাও এসব দেখে বুঝে যায় যে ওয়াংলিং নিজের পিলটিকে তার পাত্রে রেখে সে নিজের পাত্রে চ্যাংচাওয়ের ঝলসে দেওয়া পিলটিকে রেখেছে, যেটা দেখে তো গুহাও বুঝে যায় ওয়াংলিং সত্যি অনেক ভালো একজন লোক। তো এরপর সিন শিফট হয়ে আমাদেরকে একটি মাঠ দেখানো হয়, যেখানে চ্যাংচাওয়ের জ্ঞান ফিরলে সে দেখতে পায় গুহাও এবং ওয়াংলিং তার সেই ভেঙে যাওয়া পাত্রটিকে রিপেয়ার করে রেখেছিল, যেটা দেখে তো চ্যাংচাও কান্না করতে করতে ওয়াংলিং কে জড়িয়ে ধরে, যা থেকে বোঝা যাচ্ছিল যে তাদের তিনজনের ভেতর এখন ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো এরপর সিন শিফট হয়ে আমাদেরকে পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে তাদের ক্লাস শেষ হওয়ার পর সুংরং আসে ওয়াংলিং এর সাথে কথা বলতে। তখনই আমরা দেখতে পাই কারা যেন সুংরং এর উপর টার্গেট করে রেখেছিল। সুংরং ওয়াংলিং কে ডেটে যাওয়ার জন্য অফার করে, যা থেকে আমরা বুঝতে পারলাম সুংরং ধীরে ধীরে ওয়াংলিং কে পছন্দ করতে শুরু করেছে। এদিকে ওই লোকগুলোকে কলে একজন ইনস্ট্রাকশন দিচ্ছিল, আর তারা তার কথা মতো যখনই সুংরং এর উপর গুলি চালাতে যায় তখনই ওয়াংলিং তাদের দিকে তাকায়, আর ওয়াংলিং এর এক নজরে সেই শুটারের এক মারাত্মক ঝটকা লাগে, যার কারণে তার নিশানা মিস হয়ে যায়। এদিকে সুংরং যখন ওয়াংলিং কে তার সঙ্গে ডেটে যাওয়ার জন্য ফোর্স করছিল, তখনই ক্লাসে একজন টিচার এসে ওয়াংলিং কে তার অফিস রুমে ডাকে, যেটা শুনে ওয়াংলিং সাথে সাথে তার সঙ্গে চলে যায় এবং সুংরংও তার পিছু করতে থাকে, যার কারণে শুটারদের টার্গেট থেকে সুংরং এবারের মতো মিস হয়ে যায়। সুংরং যেহেতু অনেক ফেমাস একজন লোক ছিল, তাই তার এসব কর্মকাণ্ড মুহূর্তের ভেতরে যে যার মতো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। এদিকে ওয়াংলিং অফিস রুমে গেলে সেখানে আমরা সেই হিরো জোকে দেখতে পাই। তাদের দুজনকে একা কথা বলতে দেওয়ার জন্য টিচারটি সেই রুম থেকে চলে যায়। তখন জু ওয়াংলিং কে বলে, তুমি সেই ছোট্ট বাচ্চাটি না যে 10 বছর আগে টুনশনকে হারিয়েছিলে? তুমি এক আঘাতেই অত বড় ডেমনটিকে হারিয়ে দিয়েছিলে, বাট সবাই ভেবেছিল আমি ওকে হারিয়েছিলাম। জু ওয়াংলিং এর সামনে মাথা ঝুঁকিয়ে বলে, মাস্টার এত বছর ধরে আমি আপনাকে খুঁজে আসছিলাম, আপনাকে ওই প্রথম দেখেই আমি ডিসাইড করে দিয়েছিলাম যে আমি আপনাকে খুঁজে আমার মাস্টার বানাবো। এখানে যেহেতু ওয়াংলিং নিজের শক্তি লুকিয়ে রাখতে চায়, তাই সে জুর উপরে একটি ম্যাজিক করে, যার ফলে মাত্র এখানে কি হলো সবকিছু জু ভুলে যায়। তো এরপর ওয়াংলিং তার বাসায় চলে আসে, যেখানে সে পরের দিন ঘুম থেকে উঠে যখনই তার রুমের জানালা খোলে তখনই সে দেখে বাইরে সুংরং তার জন্য গাড়ি বহন নিয়ে ওয়েট করছিল ডেটে যাওয়ার জন্য, যেটা দেখে তো ওয়াংলিং পুরো ভয় পেয়ে যায়। মানে সুংরং তো কিছুতে তার পিছুই ছাড়ছিল না। ওয়াংলিং এর প্যারেন্টসও ব্যাপারটি জেনে যায় এবং তারা ওয়াংলিং কে সুংরং এর সাথে ডেটে যাওয়ার জন্য ফুল সাপোর্ট করে, কিন্তু ওয়াংলিং তো কিছুতেই যেতে চাচ্ছিল না। তবে সে সবার জোরাজুরির কারণে যেতে বাধ্য হয়, আর সুংরং এবং ওয়াংলিং ডেটে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখনই আমরা দেখতে পাই ওই শুটার গুলো এখনো তাদের উপর নজর রাখছিল এবং ফোনের অপর প্রান্তে থাকা লোকটি বলছিল ওদের পিছু করতে থাকো। সুংরং ওয়াংলিং কে বলে, আমি তোমাকে এখন যে বিশেষ জায়গায় নিয়ে যাব তার নাম হলো হেভেনলি প্যারাডাইস, যেটি আমার এক বিশাল পৈতৃক সম্পত্তি। এটিকে একটি বড়সড় পার্ক বললেও ভুল হবে না। সুংরং তার গার্ডদেরকে বলে তাকে এবং ওয়াংলিং কে একটু একা ছেড়ে দিতে। এটা বলে সে ওয়াংলিং কে নিয়ে ভেতরে চলে যায়। তখনই আমরা দেখতে পাই সেই শুটার গুলো গার্ডদেরকে মেরে হেভেনলি প্যারাডাইসের ভেতরে ঢুকে গিয়েছিল। এদিকে ওয়াংলিং এবং সুংরং একটি মূর্তির সামনে আসে, যে মূর্তিটির ভেতরে হাত ঢুকালে নাকি এই মূর্তিটি মানুষের ফিউচার বলে দেয়। সুংরং ওয়াংলিং কে নিয়ে যখনই মূর্তিটির ভেতরে হাত ঢুকাতে যায় তখনই পেছন থেকে সেই শুটার গুলো সুংরং এর দিকে শুট করে দেয়, আর ওয়াংলিং সেটা সেন্স করতে পেরে পুরো তামিল ফিল্মের নায়কের মতো সেই বুলেটটিকে দাঁত দিয়ে আটকে ফেলে উল্টো শুটারদের উপরে সেই বুলেটটি মেরে দেয়। সুংরং যেহেতু এখানে ওয়াংলিং এর আসল শক্তি দেখে ফেলেছে, তাই ওয়াংলিং সে ভুলে যাওয়া ম্যাজিকটি ইউজ করে মাত্র হওয়া ঘটনাটি সুংরং এর মেমোরিজ থেকে মুছে দেয়। তো এরপর বারবার শুটার গুলো সুংরং কে মারতে আসে, আর বারবার ওয়াংলিং তার স্পিরিচুয়াল ফোর্স দিয়ে সুংরং কে বাঁচিয়ে নেয় এবং তার ম্যাজিক দিয়ে বারবার সুংরং কে সবকিছু ভুলিয়ে দেয়। শুটাররা বুঝতে পারছিল না যে কেন তাদের নিশানা বারবার মিস হয়ে যাচ্ছে। তো এরপর সন্ধ্যার দিকে সুংরং ওয়াংলিং কে নিয়ে একটি রাইডের সামনে এসে বলে, ওয়াংলিং তুমি কি আমার সঙ্গে এটিতে চড়বে? আমরা উপরে ওঠার পর গার্ডদেরকে বলবো আতশবাজি ফুটানোর জন্য। ওয়াংলিং সুংরং এর কথায় রাজি হয়ে যায়, কারণ সে ভাবছিল এটিতে চললে তারা কিছু সময়ের জন্য শুটারদের জ্বালা থেকে মুক্তি পাবে। কিন্তু তাদের কপাল খারাপ ছিল, কারণ শুটাররা তাদের পেছনে পেছনে রাইডে উঠে যায়। তবে এই বিষয়টি জুও দেখে ফেলে, আর সে তার স্কোয়াডকে কল দিয়ে বলে হেভেনলি প্যারাডাইসে শত্রু ঢুকে গেছে, এজন্য তোমরা জলদি করে এখানে এসে পড়ো। এদিকে ওয়াংলিং না এই রাইডের উপরে
উপরে আসার সাথে সাথেই আতশবাজি ফুটতে শুরু হয়ে যায়। আর এই আতশবাজিতে ওয়াংলিং এর নজর সরার সাথে সাথেই সেখানে সেই শুটার গুলো চলে আসে। এদিকে জো তার পুরো স্কোয়াড নিয়ে ওয়াংলিং কে বাঁচাতে আসছিল। সুংরংরা যেহেতু জানতো যে ওয়াংলিং অনেক দুর্বল একজন লোক, তাই সে ওয়াংলিং কে বাঁচানোর জন্য শুটারদের সামনে ঢাল হয়ে দাঁড়ায় এবং সে কান্না করে শুটারদের কাছে অনুরোধ করে তারা যেন ওয়াংলিং এর কিছু না করে। সুংরং এর চোখে পানি দেখে তো ওয়াংলিং এর মাথা গরম হয়ে যায় এবং সে তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে শুটারদেরকে রাইট থেকে দূরে ছুড়ে ফেলে, যেটা দেখে জুও বুঝতে পারে ওয়াংলিং এখন সেফ রয়েছে। ওয়াংলিং এর শক্তি আবারও সুংরং দেখে ফেলে, তবে এবার আসে সুংরং এর মেমোরিজ থেকে মাত্র ঘটে যাওয়া ঘটনাটি মুছে দেয় না, কারণ সে চাচ্ছিল তাদের কাটানো এই সুন্দর স্মৃতিগুলো সুংরং সারা জীবন মনে রাখুক। আর এরই সাথে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটির শুরুতেই আমাদের ওই সংস্থাটির হেডকোয়ার্টারে চলা মিটিংটি দেখানো হয়, যারা এর আগের বার সুংরংকে মারার চেষ্টা করেছিল। তো এই সংস্থাটির বস তার সকল লোকদের উপর রাগারাগি করছিল সুংরংকে হত্যা না করতে পারার জন্য। এই সংস্থাটি মূলত মানুষদেরকে মারার কন্ট্রাক্ট নিয়ে থাকে, আর এই লাইনে এই কোম্পানিটির অনেক নাম ডাক রয়েছে। তবে তারা এই প্রথমবারের মতো একজনকে মারতে ব্যর্থ হলো। এর জন্য এই মহিলাটি সুংরংকে মারার জন্য কিল অর্ডার জারি করে দেয়। এই কিল অর্ডারের নাম শুনে তো এখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়। তো কেন তারা এই কিল অর্ডারের নাম শুনে এত ভয় পেল সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। যাই হোক, এরপর সিন চেঞ্জ হয়, আমাদেরকে ওয়াংলিংদের স্কুলটি দেখানো হয়, যেখানে এই সংস্থাটি একটি রোবোটিক মাছির সাহায্যে সুংরং এর উপর নজর রাখছিল। তখনই সুংরং এর ক্লাস টিচার এসে সুংরংকে বলে, আমি শুনেছি কাল হেভেনলি প্যারাডাইসে তোমার উপর হামলা করা হয়েছিল, ওরা আবারও তোমার উপর হামলা করতে পারে, এজন্য আজ আমরা তোমাকে হাই সিকিউরিটিতে রাখবো। সুংরং যেহেতু ওয়াংলিং কে ওয়াদা করেছিল যে সে ওই অ্যাটাকটির কথা কাউকে বলবে না, তাই সুংরং মিথ্যা বলে যে কই কালকে তো আমাদের উপর কোনো হামলা করা হয়নি, তোমাদেরকে এই কথা কে বলেছে। তখনই সেখানে সেই হিরোটি জুও এসে বলে, আমি ওদের সবাইকে এই বিষয়টি জানিয়েছি। আর সিন চেঞ্জ হয়ে আমাদেরকে কালকের ওই হামলার পরের সিন দেখানো হয়, যেখানে জুও ওয়াংলিং এর আসল শক্তি দেখে ফেলার কারণে ওয়াংলিং তার সেই টেকনিক দিয়ে জুওকে মাত্র হওয়া ঘটনাটি ভুলিয়ে দিয়ে শুধু তাকে এটুকু মনে রাখায় যে সে নিজেই ওয়াংলিং কে বাঁচিয়েছে। আর এই কারণে এখন সবাই জানে যে কাল রাতে জুও ওয়াংলিং কে বাঁচিয়েছিল। তো জুও সবাইকে বলে কাল রাতের হওয়া ঘটনার কারণে ওই সংস্থাটি অনেক রেগে গেছে আর তারা সুংরং এর উপর কিল অর্ডার জারি করে দিয়েছে। আর এখানে আমাদেরকে বলা হয় এই কিল অর্ডার যার উপর জারি করা হয় সে একদিনের বেশি জীবিত থাকতে পারে না। তো সুংরং তো এটা শুনে অনেক ভয় পেয়ে যায়। তখন জুও সুংরংকে বলে, তোমার ভয় পাবার কোনো কারণ নেই, আমি এই স্কুলটি জুড়ে টাইট সিকিউরিটি গার্ড দিয়ে ঘিরে রেখেছি, যেখানে স্কুলের বাইরে একদল গার্ড ছিল, স্কুলের নিচের ফ্লোরে একদল গার্ড পাহারায় ছিল, এবং সুংরংদেরকে আজকে যেই ফ্লোরে রাখা হবে সেটির বাইরে সুংরং এর সেই স্পেশাল বডিগার্ডরা ছিল। আর সুংরং এর রুমটিতে হেলিকপ্টার থেকে একদল গার্ড নজর রাখছিল, যেখানে ওই সংস্থাটি মাছি ঢুকার সাথে সাথে তারা সেটিকে শুট করে ফেলেছিল। এদিকে তাদের এইসব সিকিউরিটি দেখে ওই সংস্থাটির মহিলাটি তার স্পেশাল টিমকে কাজ শুরু করে দিতে বলে। আর আমরা দেখতে পাই ওই সংস্থাটির স্পেশাল টিমের একটি লোক গেটের বাইরের সিকিউরিটিদেরকে চকমা দেওয়ার জন্য মাটির ভেতরে একটি সুড়ঙ্গ করে সরাসরি স্কুলের ভেতরে চলে আসে। সে এক এক করে অনেক চালাকির সাথে নিচের ফ্লোরের সিকিউরিটির দায়িত্বে থাকা সকল গার্ডদেরকে তার রাস্তা থেকে সরাতে থাকে। ইনি হলেন ওই সংস্থাটির স্পেশাল টিমের 3 জনের ভেতরের একজন। সে হাতিয়ার চালাতে অনেক এক্সপার্ট ছিল। সে নিচের সব গার্ডদেরকে মেরে তার টিমের অন্য একজনকে তার কাজ শুরু করে দিতে বলে। এদিকে এসব ক্যামেরাতে দুকন দেখে সুংরংদেরকে বলে, বাচ্চারা তোমরা ভয় পেও না, যতক্ষণ আমি এবং দুও তোমাদের সঙ্গে রয়েছি ততক্ষণ পর্যন্ত তোমাদের কিছুই হবে না। কিন্তু এদিকে তার বাচ্চারা তো অলরেডি চিল মোড়ে ছিল, বাহিরে কি হচ্ছে সেটা নিয়ে তাদের এমনিতেও কোনো টেনশন ছিল না। জুকাং এদের কাহিনী দেখে বলে, আমি কাদেরকে কি বলছি, এরা তো ঠিকই আছে, বরং টেনশনে তো আমরা আছি। এদিকে জুও তাদের ফ্লোরের বডিগার্ডদেরকে অ্যালার্ট করতেই নেয়, তখনই তাদের এখানে এক বিশেষ ধরনের গ্যাস ছড়িয়ে পড়ে, যেটাতে সেখানে এক বিশাল ধামাকা হয়। আর আমরা দেখতে পাই এখানে ওই স্পেশাল টিমের দ্বিতীয় জন সদস্য এসে পড়েছিল। ইনি পয়জন গ্যাসের এক্সপার্ট ছিল। তখনই তার দিকে কেউ একজন একটি বুলেট ছুড়ে মারে, আর আমরা দেখতে পাই ওকে আটকানোর জন্য এখানে জুকং এসে গিয়েছিল। তখনই সিন শিফট হয়ে আমাদেরকে ওই স্পেশাল টিমের লিডারকে দেখানো হয়। তার মূল বিশেষত্ব ছিল সে অদৃশ্য হয়ে থাকতে পারে, এবং তার মূল পাওয়ারটি হলো এই হ্যামার, যেটির ভিতরে অসীম শক্তি রয়েছে। আসলে সে তার টিমের ওই 2 জনকে তো সবার নজর তাদের উপর করে রাখার জন্য পাঠিয়েছিল, যাতে সে এই সুযোগে সুংরংকে এই হ্যামারের এক আঘাত দিয়ে মেরে ফেলতে পারে। এদিকে ওয়াংলিং বসে বসে তার জন্য খাবার অর্ডার করছিল, আর বাহিরে জুকাং ওই ভিলেনটির সঙ্গে ফাইট করছিল। ভিলেনটি জুকাং এর উপর এক পাওয়ারফুল হামলা করে, যেটিতে তার ওই ছোট্ট লোহার বলগুলো অনেক বিশাল আকৃতির হয়ে জুকং এর উপর আঘাত করে, যেটা দেখে সে ভাবছিল জুকং এর খেলা হয়তো শেষ। কিন্তু তখনই আমরা দেখতে পাই জুকং তো তার পাওয়ারফুল মোডে এসে এই লোহার বলগুলোকে ভেঙে ফেলে।
ফেলে, যেটা দেখে ভিলেনটি তার পয়জন গ্যাস অ্যাটাক করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কারণ তার যেটুকু কাজ করার ছিল সেটুকু সে করে ফেলেছে, এখন বাকিটা তার লিডার করবে। কিন্তু তখনই ওয়াংলিং এর অর্ডার করা খাবারটি তার স্কুলের বাহিরে চলে আসে, যেটাকে রিসিভ করতে যাওয়ার জন্য ওয়াংলিং রুমের দরজা খোলার সাথে সাথে সে ভিলেনটি সেখানে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়, আর এই সুযোগে জুগান তাকে আটক করে ফেলে। তাদের লিডার এই খবরটি পেয়ে গিয়ে তার টিমের নাম্বার 1 কে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে নাকি, তখন সে বলে সে একদম ঠিক আছে। তখনই তার সামনে সেই টুনশন চলে আসে। সে প্রথম দেখাতে পাবে এটি হয়তো নরমাল কোনো কুকুর হবে, সে টুনশনকে নরমাল কুকুর ভেবে আদর করতেই নেয়। তখনই টুনশন তার হাতে কামড়ে দেয়, যেই কামড়ে টুনশন ওর থেকে সকল স্পিরিচুয়াল পাওয়ার ছিনিয়ে নিয়েছিল, যার কারণে সে একেবারে দুর্বল হয়ে পড়ে। আর টুনশন তার আসল রূপে ফিরে এসে সেই ভিলেনটিকে হারিয়ে দেয়। এখন শুধু তাদের লিডারই বেঁচে ছিল। সে ফাইটিং এর জন্য প্রস্তুত হতে তার সকল স্পিরিচুয়াল পাওয়ার ওই হ্যামারটিতে জমা করছিল। তখনই সেখানে ওয়াংলিং এসে বলে, ও তাহলে তুমি এখানে? যেটা শুনে তো ওই ভিলেনটি একেবারে শক্ত হয়ে গিয়ে ভাবে ও আমাকে দেখে ফেললো কিভাবে, আমি তো অদৃশ্য হয়ে রয়েছি। কিন্তু পরক্ষণে সে দেখতে পায় ওয়াংলিং তো এখানে তার অর্ডারকৃত পার্সেলটি নেওয়ার জন্য এসেছিল, যেটা দেখে সে একটু স্বস্তি পায়। কিন্তু তখনই ওয়াংলিং ভিলেনটিকে বলে, আমি তোমাকেই বলছি। এটা শুনে তো সে পুরো চমকে যায়। ওয়াংলিং বলে, আমার বলতে খুব দুঃখ হচ্ছে যে তোমার সব প্ল্যান ফেল হয়ে গেছে। যেটা শুনে তো সে পুরো রেগে গিয়ে তার সকল এনার্জি বাহিরে এনে ফেলে, আর এই এনার্জি লেভেল দেখে তো জোরা পুরো ভয় পেয়ে যায়। ভিলেনটি বলে, ও আমার অদৃশ্যতা দেখে ফেলেছে, এখন আমি ওই মেয়েকে মারার পূর্বে আগে ওকে শেষ করব। আর সে তার সকল শক্তি ওই হ্যামারটিতে এনে ওয়াংলিং এর উপর এক মারাত্মক অ্যাটাক করে। তার এই আঘাতটিতে এত এনার্জি উৎপন্ন হয় যেটা দেখে মনে হচ্ছিল পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যাবে, কিন্তু দেখা যায় তার এত মারাত্মক অ্যাটাকের ফলে ওয়াংলিং এর তো কিছু হয়ই না, বরং এই অ্যাটাকটির রিঅ্যাকশনে তার নিজের অবস্থাই খারাপ হয়ে যায়। আর এত পাওয়ারফুল একটি টিমের হেরে যাওয়া দেখে তো ওই সংস্থাটির বস পুরো রেগে ফায়ার হয়ে যায়। এদিকে জুও ওয়াংলিং এর কাছে ছুটে এসে বলে, মাস্টার আমি আপনার আসল শক্তি দেখে ফেলেছি, আপনি এত পাওয়ারফুল একজনকে হারিয়ে দিয়েছেন। তখন ওয়াংলিং আবার জুয়ের মাত্র দেখা মেমোরিটি মুছে দিয়ে তাকে বোঝায় যে ওয়াংলিং নয় বরং সেই এই ভিলেনটিকে হারিয়েছে, আর সবার কাছে আবারও জুও হিরো হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু মাত্র ওয়াংলিংও ছিল, তাই সবাই তো এখানে ওয়াংলিং এর উপর সন্দেহ করতে পারে যে সে এত পাওয়ারফুল একটি হামলা থেকে বেঁচে গেল কিভাবে। এজন্য সে সবাইকে মিথ্যা দেখানোর জন্য আহত হবার নাটক করে। আর ওয়াংলিং এর এই অবস্থা দেখে সুংরং কেন জানি অনেক বেশি টেনশনে পড়ে যায়। সে কিন্তু জানে যে ওয়াংলিং এর কিছুই হয়নি, তবুও সে এরকমটা কেন করছে সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। যাই হোক, সুংরং ওয়াংলিং এর মেডিকেল চেকআপের জন্য তার বাসায় একটি পুরো সেটআপ বানিয়ে দেয়। আর ওয়াংলিংও এই সুযোগে অসুস্থতার বাহানা দিয়ে 10 দিন ধরে সুংরং এর এই সেটআপের মজা নিতে থাকে, যেটা দেখে ওয়াংলিং এর মা ওয়াংলিং কে বলে, তোমার যদি নাটক শেষ হয়ে থাকে তাহলে তুমি কালকেই তোমার বন্ধুদেরকে বলে দিবে যে তুমি সুস্থ হয়ে গেছো এবং পরশু থেকে তুমি স্কুলে যাওয়া শুরু করবে। তখনই ওয়াংলিং কে দেখতে তার ফ্রেন্ডরা তার বাসায় এসে পড়ে, যেটা দেখে ওয়াংলিং আবারও অসুস্থতার নাটক করতে থাকে। চ্যানচাওরা ওয়াংলিং এর এই অবস্থা দেখে তার সঙ্গে মজা নিতে থাকে, আর ওয়াংলিং ও বেচারা নিরুপায় হয়ে এসব সহ্য করছিল। তারা তাদের সঙ্গে টুনশনকেও এনেছিল। ওয়াংলিং যাতে দ্রুত সুস্থ হয়ে যায় এজন্য সুংরং অনেকগুলো হাই কোয়ালিটি মানের মেডিসিন এনেছিল, যেটার ভেতরে একটি বিশাল ইনজেকশনও ছিল। ওয়াংলিং তো এটা দেখে পুরো অবাক হয়ে যায়। আসলে ওয়াংলিং যখন আহত হবার নাটক করছিল তখন সুংরং উপরে সবাইকে টেনশন দেখালেও সে মনে মনে তো অনেক খুশি হচ্ছিল যে সে ওয়াংলিং কে এই বড় ইনজেকশনটি দিতে পারবে। সুংরং ওয়াংলিং কে এই বিশাল ইনজেকশনটি দিতেই যায়, তখনই চ্যানচা ওয়াংলিং কে বলে ওঠে, মাস্টার জুকান তোমার জন্য এই ব্রেসলাইটটি পাঠিয়েছে। এই ব্রেসলাইটটি দিয়ে মানুষের স্পিরিচুয়াল পাওয়ার রিড করা যায়। অ্যাকচুয়ালি সেই ঘটনার পর থেকে সবাই সন্দেহ করছে যে ওয়াংলিং যতটা নিজেকে দুর্বল প্রমাণ করে সে আসলে অতটা দুর্বল নয়। তো চ্যানচা ওয়াংলিং কে এখন এই ব্রেসলাইটটি পড়তে বললে তখনই সুংরং চ্যানচাওকে বলে, তুমি তোমার এসব কাজ তো পরেও করতে পারবে, আমাদেরকে আগে ওয়াংলিং কে সুস্থ বানাতে হবে। যেটা শুনে গুয়াহাও বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আগে ওয়াংলিং কে এই ইনজেকশনটি লাগিয়ে নাও। তো সুংরং এর এই বিশাল ইনজেকশনটি দেখে তো ওয়াংলিং পুরো ভয় পেয়ে যায়, আর এই ভয়ে ওয়াংলিং লাফ দিয়ে বিছানা থেকে উঠে বলে, আমি তো একেবারে সুস্থ হয়ে গেছি, মনে হচ্ছে কাল থেকে আমি স্কুলেও যেতে পারবো। যেটা দেখে তো চ্যানচাওরা পুরো শকড হয়ে যায়। তো এরপর চ্যানচাও ওয়াংলিং কে দেখায় যে কিভাবে এই ব্রেসলেটটির সাহায্যে নিজের স্পিরিচুয়াল পাওয়ার রিড করা যায়। চ্যানচাও এর টেস্টে তার স্পিরিচুয়াল পাওয়ার আসে 600, যেটা দেখে গুয়াহাও বলে, আমাদের স্পিরিচুয়াল পাওয়ার তো স্কুলের প্রথম দিনেই গণনা করা হয়েছিল, তাহলে এখন এটা করার মানে কি? যেটির উত্তরে চ্যানচাও বলে, স্কুলের ওইটা ছিল তোমার ভেতরের স্পিরিচুয়াল পাওয়ার, এবং এই ব্রেসলেটটি দ্বারা দেখা যাবে মানুষ তার শরীর থেকে কতটা স্পিরিচুয়াল পাওয়ার বাইরে বের করতে পারে, যেটা কারো সাথে ফাইটিং এর সময় কাজে লাগে। পৃথিবীর প্রত্যেকটি লোক তাদের এই স্পিরিচুয়াল বাহিরে বের করে আনার
আনার জন্য কঠোর ট্রেনিং করে থাকে। কারো শরীরের ভেতরে কতটা স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে সেটা ততক্ষণ পর্যন্ত না কাজে লাগবে যতক্ষণ না পর্যন্ত সে এই স্পিরিচুয়াল পাওয়ারকে বাহিরে বের করে আনতে না পারবে। এই ব্রেসলাইটটি দিয়ে গণনা করা স্পিরিচুয়াল ফোর্সের একটি লিডার বোর্ড রয়েছে, যেখানে পৃথিবীর সমস্ত মিডল স্কুলারদের স্বপ্ন এই লিডার বোর্ডের টপ 10 এ নিজের নাম আনা। তখন সিন শিফট হয়, আমাদেরকে অন্য একটি স্কুলের স্টুডেন্টদের দেখানো হয়, যেখানে তারা এক এক করে তাদের এই স্পিরিচুয়াল ফোর্সের ট্রেনিং দিচ্ছিল। কিন্তু এখানে থাকা কেউই এই লিডার বোর্ডের টপ 10 এর ভেতরে আসতে পারছিল না, যেটা দেখে সর্বশেষে একটি স্টুডেন্ট আসে তার স্পিরিচুয়াল পাওয়ারের টেস্ট দিতে। আর এখানে সে এত বেশি স্পিরিচুয়াল পাওয়ার তার শরীর থেকে বের করে, যেটাতে সে সকলকে পেছনে ফেলে লিডার বোর্ডের 1 নম্বরে চলে আসে, এবং সে এখন এই পৃথিবীর সকল মিডল স্কুলারদের ভেতর শক্তিশালী একজন। সবাই তো ওর স্পিরিচুয়াল পাওয়ার দেখে পুরো শকড হয়ে যায়। এদিকে গুয়াহাওয়ের স্পিরিচুয়াল পাওয়ার হয় মাত্র 176 এবং সুংরং এর স্পিরিচুয়াল পাওয়ার হয় 4015, আর সে ওই লিডার বোর্ডের দ্বিতীয় পজিশনে চলে আসে, যেটা দেখে তো চ্যানচাওরা সহ ওই স্কুলের সব স্টুডেন্টরা অনেক অবাক হয়ে যায়। আর এবার সময় আসে ওয়াংলিং এর স্পিরিচুয়াল পাওয়ারের টেস্ট দেওয়ার। ওয়াংলিং যদিও এসব করতে চাইছিল না, কিন্তু সে যদি এখন এটা না করে তাহলে তাকে সুংরং এর ওই বিশাল ইনজেকশনটি নিতে হবে, যেটার ভয়ে ওয়াংলিং এখন এই টেস্ট দিতে বাধ্য হয়। ওয়াংলিং প্ল্যান বানায় সে আজ তার স্পিরিচুয়াল পাওয়ারকে অন্য কোথাও পাঠিয়ে দিবে, যাতে এই সিস্টেমটি তার স্পিরিচুয়াল পাওয়ার ডিটেক্ট করতে না পারে। কিন্তু দেখা যায় ওয়াংলিং এর স্পিরিচুয়াল পাওয়ার বাইরে বের করে আনার সময় এখানে অনেক বেশি পাওয়ারের উৎপত্তি হয়, আর দেখা যায় এই মেশিনটি ওয়াংলিং এর এত বেশি পরিমাণে পাওয়ার ডিটেক্ট করতে না পারায় স্ক্রিনে নুল অর্থাৎ 0 লেখা ওঠে। আর আমরা দেখতে পাই ওয়াংলিং এর স্পিরিচুয়াল পাওয়ার তো মহাকাশে চলে গিয়েছিল। কিন্তু এখানে একটি অবাক করা বিষয় হলো, ওয়াংলিং এর স্পিরিচুয়াল পাওয়ার 0 হওয়ার পরও সে লিডার বোর্ডের টপে এসে পড়েছিল, যেটা দেখে তো ওই স্কুলের সব স্টুডেন্টরা পুরো অবাক হয়ে যায়। তারা চেক করতে থাকে যে সিস্টেমে কোনো সমস্যা হয়েছে নাকি। ওয়াংলিং বুঝতে পারছিল না যে সে তার স্পিরিচুয়াল পাওয়ার মহাকাশে পাঠিয়ে দেওয়ার পরও সে লিডার বোর্ডের টপে কি করে চলে আসলো, যেই কারণে ওয়াংলিং সবার থেকে নিজের শক্তি লুকিয়ে রেখে আসছে। আজ এই লিডার বোর্ডের কারণে সবাই তার নাম জেনে গেছে। এটা ভেবে ওয়াংলিং একটু টেনশনে পড়ে যায়। তো ওয়াংলিং রাতের বেলায় গুহাওকে তার বাসায় ডাকে, যাতে গুহাও এই সিস্টেমটিকে হ্যাক করে ওয়াংলিং এর স্পিরিচুয়াল পাওয়ারের সংখ্যা 100 কাছাকাছি করে রাখে, এবং যাতে এই টপ 10 লিডার বোর্ড থেকে তার নামটি সরে আসে। এখন এই সিস্টেমটিতে প্রবেশ করার জন্য গুহাওয়ের একটি পাসওয়ার্ডের প্রয়োজন, কিন্তু সে কিছুতেই এই পাসওয়ার্ডটিকে হ্যাক করতে পারছিল না। এদিকে ওই স্কুলের স্টুডেন্টরা দেখে তাদের সিস্টেমে কোনো প্রবলেমই নেই। তারা বুঝতে পারছিল না যে সিস্টেমে যদি কোনো প্রবলেমই না থাকে তাহলে ওয়াংলিং 0 স্কোর নিয়ে কিভাবে লিডার বোর্ডের টপে এসে পড়লো। এদিকে গুয়াও যখন অনেক চেষ্টার পরও সিস্টেমের পাসওয়ার্ডটিকে হ্যাক করতে পারছিল না, তখন ওয়াংলিং নিজে এটা ট্রাই করতে গেলে সে একবারই এটির পাসওয়ার্ডটিকে হ্যাক করে ফেলে, এবং তারা ওই সিস্টেমে প্রবেশ করে। গুয়াও খুঁজতে থাকে যে ওয়াংলিং এর নাম কোথায় রয়েছে, আর গুয়াও এর এই অ্যাক্টিভিটি ওই স্টুডেন্টরাও দেখে ফেলে। তারা বুঝতে পারে সিস্টেমে কোনো এক হ্যাকার ঢুকে কিছু একটা চেঞ্জ করার চেষ্টা করছে। তারা ওই হ্যাকারটিকে আটকানোর চেষ্টা করছিল, কারণ ও সিকিউরিটি অ্যালার্মের দিকে যাচ্ছে, আর একবার সিকিউরিটি অ্যালার্ম বেজে গেলে তারাও ধরা পড়ে যাবে, কারণ তারা ওই সিস্টেমে হ্যাক করে এটার ভেতরে রয়েছে। তো এই গুয়াও ভুল করে সিকিউরিটি অ্যালার্মটি বাজিয়ে ফেলে, আর এই পুরো সিস্টেমে ওয়ার্নিং চলে আসে। গুয়াওরা ধরা পড়তেই যায়, তখনই সে লাস্ট মুহূর্তে এই সিস্টেম থেকে বের হয়ে আসে, আর এই কারণে সে ওয়াংলিং এর স্কোরটিও চেঞ্জ করতে পারেনি। ওই স্টুডেন্টটি বুঝে যায় যে এই লিডার বোর্ডে যে একে রয়েছে এবং যে এই সিস্টেমটিকে মাত্র হ্যাক করার চেষ্টা করেছে তারা উভয়ই একই লোক। তো এরই সাথে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। তো এই এপিসোডটি শুরুতেই আমরা দেখতে পাই জুকান আরেকটি টিচারকে স্পিরিচুয়াল পাওয়ারের লিডার বোর্ড দেখাচ্ছিল, যেখানে ওই টিচারটি যার নাম হলো প্যান, সে তো এই লিডার বোর্ডের টপে ওয়াংলিং কে দেখে পুরো শকড হয়ে যায়, কারণ তার জানা মতে ওয়াংলিং তো অনেক দুর্বল একটি স্টুডেন্ট। জুকান বলে, আমাদের 60 ফাংশন স্কুলে 2 জন স্টুডেন্ট টপ 10 লিস্টে আসার কারণে আমাদের স্কুলের এভারেজ স্কোর অনেক বেড়ে গেছে, যার কারণে সামনের হাই স্কুলের টুর্নামেন্টে আমাদের ফার্স্ট রাউন্ডের ম্যাচই 59 ফাংশন স্কুলের সঙ্গে পড়েছে। এই স্কুলের নাম শুনে তো প্যান অনেক ভয় পেয়ে যায়, আর তার এই ভয় পাওয়ার পেছনের কারণ হলো বিগত 100 বছরে 59 ফাংশন স্কুলের সাথে তাদের 60 ফাংশন স্কুলের 24টি ম্যাচ হয়েছে, যেখানে শুধু একটি ম্যাচই তারা ড্র করতে পেরেছে, বাকি সব ম্যাচ তারা অনেক খারাপ ভাবে হেরেছিল। ওই একটি ম্যাচ ড্র হয়েছিল কারণ ওই বছর এই স্কুলে জুয়ো ছিল। ভাইরে ভাই, আমি তো ভেবেছিলাম এই স্কুলে হয়তো অনেক পাওয়ারফুল স্টুডেন্টরা রয়েছে, কিন্তু এখন তো দেখছি এই স্কুল অন্য সব স্কুলদের সামনে কিছুই না। যাই হোক, এরপর সিন চেঞ্জ হয়ে আমাদেরকে ওই 59 ফাংশনের স্কুলটি দেখানো হয়, যারা অলরেডি ওই টুর্নামেন্টের জন্য ট্রেনিং শুরু করে দিয়েছিল। এই টুর্নামেন্টে সবাইকে তলোয়ার দিয়ে লড়াই করতে হবে, এজন্য সবাই যার যার তলোয়ার নিয়ে বিভিন্ন রকমের ট্রেনিং করছিল। এখানে লিডার বোর্ডে 2 নম্বরে থাকা ওই স্টুডেন্টটিও ছিল, এনার নাম হলো ট্যাং। তো এখন থেকে আমরা তাকে এই নামেই ডাকবো। যাই হোক, একজন সাংবাদিক ট্যাংকে তাদের
প্রিপারেশন কেমন চলছে এটা জিজ্ঞাসা করলে ট্যাং অনেক কনফিডেন্টের সঙ্গে বলে যে তারা এই টুর্নামেন্টের জন্য যান জীবন দিয়ে ট্রেনিং করছে। তাদের কম্পিটিটরে যেই টিমই থাকুক না কেন তারা তাদের এগেইনস্টে ফাইট করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে। সাংবাদিকটি ট্যাংকে তাদের ফার্স্ট রাউন্ডের কম্পিটিটর 60 ফ্যাশন স্কুলের উদ্দেশ্যে কিছু বলতে বললে ট্যাং বলে ওই স্কুলের একজন লিডার বোর্ডে 3 নম্বরে রয়েছে। আশা করি ওদের সঙ্গে আমাদের মোকাবেলা অনেক হাড্ডাহাড্ডি হবে। সুংগ্রামরা এই ইন্টারভিউটি টিভিতে দেখছিল। তো সাংবাদিকটি ট্যাংকে লিডার বোর্ডের 1 নম্বরে থাকা ওয়াংলিং এর ব্যাপারে কিছু বলতে বললে সে এই বিষয়ে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে এই টুর্নামেন্টের জন্য জুকাংরা তাদের স্কুল থেকে একটি টিম মেক করেছিল যেখানে সুংরাং, ওয়াংলিং, গুওহাও এবং চ্যানচাও ছিল। তাদের এই টিম দেখে প্যান বলে এটা আবার কেমন টিম, আমরা তো ফার্স্ট রাউন্ডেই বাদ পড়ে যাব। এখানে সুংরাং বাদে সবার স্পিরিচুয়াল পাওয়ারই 1000 এর নিচে এবং এখানে তো মাত্র 4 জন রয়েছে, কিন্তু টিমের জন্য তো আমাদের 5 জন মেম্বারের প্রয়োজন। তখন জুও টুংসংকে দেখিয়ে বলে এটা আমাদের 5 জন মেম্বার, যেটা দেখে প্যান পুরো রেগে গিয়ে বলে এটা কি কোনো পশুদের টুর্নামেন্ট চলছে নাকি যে আপনি এখানে একটি কুকুরকে নিয়ে এসেছেন। তখন জুও বলে ও মানুষের রূপও নিতে পারে, কিন্তু টুনসনের হিউম্যান রূপ অনেক বিচ্ছিরি ছিল। প্যান বলে সব তো ঠিক আছে, কিন্তু ও তো স্পিরিচুয়াল পাওয়ার টেস্টে পার্টিসিপেট করেনি, এইটা না করলে তো ও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না। তখন জুও টুনসনের হাতে ওই ব্রেসলাইটটি পরায় তার স্পিরিচুয়াল টেস্ট নেওয়ার জন্য। জুও টুনসনকে বলে তোমার স্কোর যেন 5000 এর কম না হয়। আর সে টুনসনের কানে কানে আরো বলে তুমি যদি এই টুর্নামেন্টটি জিততে পারো তাহলে আমি তোমার সিল খুলে দেওয়ার ব্যাপারে ভাববো। যেটা শোনার সাথে সাথে টুনসন সই 5000 স্কোর করে লিডার বোর্ডের নাম্বার 2 এ এসে পড়ে। আর আবারও কেউ একজন ট্যাংকে ছাড়িয়ে গেল, এটা দেখে তো ট্যাংয়ের মাথা পুরো নষ্ট হয়ে যায়। এদিকে জুয়োরা তাদের এই টিমটিকে টুর্নামেন্টের জন্য কনফার্ম করে ফেলে। তো এরপর সিন শিফট হয়ে রাতের দৃশ্য দেখানো হয় যেখানে যে যার বাসায় যার যার মতো কাজ করছিল। তখন মাস্টার জুকাং, ওয়াংলিং, সুংরং সহ সবাইকে নিয়ে একটি চ্যাট গ্রুপ খোলে যেখানে সে তাদের সবাইকে জানায় যে তারা সবাই নেক্সট টুর্নামেন্টের জন্য তাদের স্কুল থেকে সিলেক্ট হয়ে গেছে। এখন 3 দিনের ভেতর তারা সবাই জন্য যে যার তরোয়াল বানিয়ে ফেলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। তো চ্যানচাও তার বাবাকে এই সংবাদটি দিলে সে অনেক খুশি হয়ে তাদের বংশের ঐতিহাসিক একটি সোয়ার্ড চ্যানচাওকে উপহার দেয়, যেটা দেখে তো চ্যানচাও অনেক খুশি হয়ে গিয়ে তাদের ওই গ্রুপে এই তলোয়ারটির পিক পাঠিয়ে বলে সে অলরেডি তার সোয়ার্ড পেয়ে গেছে। যেটা দেখে তার সকল টিচাররা তাকে অ্যাপ্রিসিয়েট জানায় এবং তারা জিজ্ঞাসা করে যে আর কারো কাছে কি তাদের সোয়ার্ড আছে নাকি। তখন গুওহাও তার সোয়ার্ডটি দেখায়। এদিকে নাইট ডেভিল টাইগার নামক একটি পাওয়ারফুল প্রাণীর দাঁত দিয়ে বানানো হয়েছে, এটা তার কাছে 8 বছর ধরে আছে। তো এরপর সুংরংকে তার তলোয়ার দেখাতে বলা হলে সুংরং সোজা ভিডিও কলে এসে তার ওই ঐতিহাসিক তলোয়ারটি দেখায়। সবাই তো সুংরং এর এই তলোয়ারটি দেখে পুরো ইমপ্রেসড হয়ে যায়। সুংরং বলে এই তলোয়ারটির কিছু হয়ে গেলে আমার কাছে এরকম আরো তলোয়ার রয়েছে। আর আমরা দেখতে পাই সুংরং এর কাছে তো তলোয়ারের একটি পুরো ফ্যাক্টরি রয়েছে, মানে টাকা পয়সা বেশি থাকলে যা হয় আর কি। যাই হোক, এরপর ওয়াংনিং এবং টুনসনকে তার তলোয়ার দেখাতে বলা হলে গুওহাও বলে তোমরা টুনসনকে কেন তার তলোয়ার দেখাতে বলছো, ওর মতো কুকুরের কাছে তলোয়ার কোথা থেকে আসবে। কিন্তু এখানে টুনসন সবার মুখের ওপর নিজের তলোয়ারটি দেখিয়ে দেয়, যেটা দেখে তো সবার কথা বলা বন্ধ হয়ে যায়। তখন মাস্টার দুকাং সবাইকে বলে যে কিভাবে একজন ভালো তলোয়ারবাজ হওয়া যায়। সবাই মনোযোগ দিয়ে মাস্টার দুকাং এর কথা শুনছিল। মাস্টার দুকাং বলে টুর্নামেন্ট শুরু হতে 1 মাস বাকি রয়েছে, এই পুরো 1 মাস জুড়ে তোমাদেরকে এই তলোয়ার কিভাবে চালাতে হয় সেই সম্পর্কে ট্রেনিং করানো হবে। তো তাদের এই কথার মাঝখানে সুংরং সবাইকে মনে করায় যে তোমরা ওয়াংলিং এর তলোয়ার তো এখনো দেখোনি, তোমরা ওয়াংলিং এর তলোয়ার কেন দেখছো না। মানে এই শান্তশিষ্ট ওয়াংলিং বেচারাকে এই সুংরং সবসময় ফাঁসিয়ে দেয়। তো সুংরং এর কথা শুনে সবাই একাধারে ওয়াংলিং কে তার তলোয়ার দেখাতে বলে, যেটা শুনে ওয়াংলিং বেচারা আর না পেরে সবাইকে বলে দেয় যে তার কাছেও তলোয়ার রয়েছে। তখন সিন শিফট হয়ে আমাদেরকে ট্যাংকে দেখানো হয় যেখানে সে ওই টুর্নামেন্টের জন্য তার টিম মেম্বারদের লিস্ট যখন তার টিচারকে দেয় তখন সেই টিচারটি তো এই লিস্টের 5 নম্বর লোকটির নাম পড়ে অনেক ভয় পেয়ে যায়। সে ট্যাংকে বলে তুমি কি জানো না যে ওকে এই টুর্নামেন্টে ডাকলে এর পরিণাম কি হবে। তখন ট্যাং রাগান্বিত অবস্থায় বলে এর পরিণাম যাই হোক না কেন কিন্তু আমাদেরকে ওই লোককে ডাকতেই হবে, আমি এই 60 ফাংশন স্কুলের বিপরীতে হারতে পারবো না। যেটা শুনে টিচারটি বলে যদি তুমি ওই লোককে তোমার টিমে আনতে পারো তাহলে 60 ফাংশন টিমের জিতার কোনো প্রশ্নই আসে না। তখন সিন শিফট হয়ে আমাদেরকে ওই লোকটিকে দেখানো হয় যার কথা আমরা একটু আগে ট্যাংয়ের মুখে শুনেছিলাম। তো এই লোকটি এখানে ট্যাংয়ের পাঠানো সব লোকদেরকে মারছিল আর সে ট্যাংয়ের সাথীটিকে বলে ওদের এগেইনস্টে এমন কোন টিম পড়লো যেটার জন্য আমাকে এই টুর্নামেন্টে ডাকা হচ্ছে। তো এরপর সিন শিফট হয়ে আমাদেরকে ওয়াংলিং কে দেখানো হয় যেখানে সে তো এই টুর্নামেন্টে পার্টিসিপেটই করতে চাইছিল না, কারণ সে যদি ওখানে তার আসল শক্তি দেখায় তাহলে তো ওই পুরো এলাকায় ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যাবে। কিন্তু এখানে তার ফ্রেন্ড এবং টিচাররা সবাই এই টুর্নামেন্টটি নিয়ে অনেক সিরিয়াস ছিল, তাই এখন তাকে তার তলোয়ারটি যেভাবেই হোক দেখাতেই হবে।
হবে। ওয়াংলিং তার তলোয়ারটির কথা তার মাকে জিজ্ঞাসা করার জন্য যখন নিচে আসে তখন সে দেখে তার প্যারেন্টসরা তো বসে বসে টিভি দেখছিল, যেখানে টিভি নিউজে দেখানো হচ্ছিল যেখানে জুয়োর টিম শ্যাডো ফাংশনের আস্তানায় হামলা করে তাদেরকে বন্দী বানিয়ে ফেলে। তবে এখানে তারা এই শ্যাডো ফাংশনের মাস্টারমাইন্ডকে ধরতে পারেনি। শ্যাডো ফাংশন হলো ওই সংস্থাটি যারা সুংরং এর উপর হামলা করেছিল। তো ওয়াংলিং এর প্যারেন্টস এর এই নিউজটি দেখা হলে ওয়াংলিং তাদেরকে জিজ্ঞাসা করে যে তার তলোয়ারটি কোথায়, কিন্তু এখানে তাদের তো কোনো তলোয়ারের ব্যাপারে মনেই ছিল না, যেখানে ওয়াংলিং নিজে স্টোর রুমে চলে আসে তার তলোয়ারটিকে খুঁজতে। ওয়াংলিং একটি বক্স খোলার সাথে সাথে সেটার ভেতর থেকে একজন বেরিয়ে বলে 10 বছর পর আপনার সাথে আমার আবারও দেখা হয়ে গেল মাস্টার। যেটা দেখে ওয়াংলিং তাকে ঠেলে আবার ওই বাক্সের ভেতর পাঠিয়ে দেয়, কিন্তু তখনই আমরা ওয়াংলিং এর ঘাড়ে কিছু একটা জ্বলতে দেখতে পাই। এটার ব্যাপারে আপনারা একটু পরে জানতে পারবেন। তো এরপর সিন চেঞ্জ হয়ে আমাদেরকে পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে ওয়াংলিং তার তলোয়ার দেখালে সবাই তো এটিকে দেখে হাসাহাসি করছিল। তখন তাদের টিচাররা এসে তাদেরকে জানায় যে তাদেরকে এখন 59 ফ্যাকশনের ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে। ওয়াংলিং প্ল্যান বানিয়েছিল যে সে এখানে এসেই পেট ব্যথার নাটক করে এখান থেকে চলে যাবে, কিন্তু সে এটা করার কোনো সুযোগই পায় না। তখনই আমরা দেখতে পাই শ্যাডো ফ্যাকশনের বস সুংরং এর উপর নজর রাখছিল, যেহেতু তারা জানে যে প্রতিবার জুয়ো সুংরংকে বাঁচিয়েছে, তাই এইবার শ্যাডো ফ্যাকশনের বস জুয়োকে তার রাস্তা থেকে সরানোর জন্য একটি প্ল্যান বানায়, যেটি হলো সে তার মতো দেখতে একটি রোবটকে জুয়োদের হেডকোয়ার্টারে পাঠাবে। এই রোবটটির ভেতরে এক বিশেষ ধরনের টাইম বম সেট করা রয়েছে, কিন্তু তখনই সেই বোমটি ব্লাস্ট করবে আর জুয়ো এবং তার সকল টিম মারা যাবে। এদিকে ওয়াংলিং যখন গাড়িতে ঘুমাচ্ছিল তখন সেই বাচ্চাটি তার শরীরের এক এক জায়গা থেকে বের হয়ে আসতে থাকে, আর ওয়াংলিং তাকে চেপে তার শরীরের ভেতর ঢুকিয়ে রাখতে থাকে। এটি সেই বাচ্চাটি ছিল যাকে আমরা ওয়াংলিং এর স্টোর রুমে দেখেছিলাম। এই বাচ্চাটি হলো ওয়াংলিং এর তলোয়ারের আত্মা। যাই হোক, একটু পর তারা 59 ফাংশনের ট্রেনিং গ্রাউন্ডে এসে পড়ে। 59 ফাংশনের টিচার এবং ওয়াংলিং দের টিচার একসময় ভালো ফ্রেন্ড থাকলেও তারা যেহেতু একজন অপরজনের কম্পিটিটর, তাই তারা একজন এক একজনকে ইনডাইরেক্টলি বিভিন্ন কথা ধরে অপমান করতে থাকে। এদিকে ওই শ্যাডো ফ্যাকশনের বস সুংরংকে মারতেই আসছিল, তখনই 59 ফাংশনের টিচার ওই টিচারকে অপমান করার জন্য ওয়াংলিং এর স্পিরিচুয়াল পাওয়ার দেখার জন্য তার উপর একটি টেকনিক ইউজ করে, আর ওয়াংলিং এই বাহানায় অসুস্থতার নাটক করতে থাকে। ওয়াংলিং অজ্ঞান হওয়ার ভান করে নিচে পড়ে যায়, কিন্তু তখনই ওয়াংলিং এর তরোয়ালের আত্মাটি ওয়াংলিং কে বলে আপনার তাবিজের সিল ছুটে যাচ্ছে। আসলে ওয়াংলিং এর অসীম স্পিরিচুয়াল পাওয়ারকে দাবিয়ে রাখার জন্য তাকে একটি বিশেষ তাবিজ দেওয়া হয়েছিল, কিন্তু তার তলোয়ার এবং তাবিজটি পাশাপাশি হবার কারণে এটি সিল ছুটে যায়। এজন্য স্টোর রুমে আমরা ওয়াংলিং এর ঘাড়ে কিছু একটা জ্বলতে দেখেছিলাম। যাই হোক, এদিকে ওয়াংলিং এর স্পিরিচুয়াল পাওয়ারে সেখানে এক মারাত্মক শক্তির উৎপন্ন হয়। ওয়াংলিং ওই আত্মাটিকে বলে তুমি আমাকে এটা আগে বলনি কেন? তখন সে বলে আমি তো বারবার এটা বলার জন্য বের হচ্ছিলাম, কিন্তু আপনি তো আমাকে কিছু বলতে দেননি। এদিকে শ্যাডো ফ্যাকশনের বস বুঝে যায় যে সুংরং এর কাছে এমন কেউ রয়েছে যার কাছে অসীম শক্তি আছে। তখনই তাকে একজন কল করে বলে মাস্টার আমাদের প্ল্যান ফেল হয়ে গেছে, আর আমরা দেখতে পাই জুয়ো ওই বমের রোবটটিকে সঠিকভাবে শনাক্ত করে সেটাকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। তো শ্যাডো ফ্যাকশনের বসটি বলে আমাদেরকে আবারও নতুন একটি প্ল্যান বানাতে হবে। এদিকে আমরা দেখতে পাই ট্যাং এর বলা সেই রহস্যময় লোকটি দূর থেকে ওয়াংলিং কে দেখছিল, আর এরই সাথে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। এই এপিসোডটির শুরুতে ওয়াংলিং কে স্কুলের মেডিকেল রুমে নিয়ে যাওয়ার সময় তার উপর একটি স্পিরিচুয়াল পাওয়ারের অ্যাটাক হয়, যেটা দেখে সুংরং ভাবে হয়তো ট্যাং ওয়াংলিং এর উপর এই অ্যাটাকটি করেছে, কিন্তু দেখা যায় এই অ্যাটাকটি তো ট্যাংদের টিমের ওই 5 নম্বর সদস্যটি করেছিল। তো 59 ফাংশনের টিচার ওয়াংলিং কে মমি বানিয়ে তাদের মেডিকেল রুমে পাঠিয়ে দেয়, কিন্তু ডক্টররা যখন এই মমিটি খুলে তখন এটির ভিতরে তো ওয়াংলিং ছিল না, আর আমরা দেখতে পাই ওয়াংলিং ওখান থেকে পালিয়ে এই স্কুলটি থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল। ওয়াংলিং তার বাবাকে কল দিয়ে বলে সে যেন আরেকটি তাবিজ নিয়ে 59 ফাংশন স্কুলের সামনে চলে আসে, কারণ তার তাবিজের সিলটি খুলে যাচ্ছে। তো সে তার জন্য স্কুলের বাহিরেই অপেক্ষা করবে। ওয়াংলিং এর বাবা তো এটা শুনে সঙ্গে সঙ্গে 59 স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কারণ একবার ওয়াংলিং এর তাবিজের সিলটি খুলে গেলে তার অসীম স্পিরিচুয়াল পাওয়ারের ফলে এই পৃথিবী পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই স্কুলটি এতই বড় ছিল যে ওয়াংলিং এখান থেকে বের হওয়ার রাস্তাই খুঁজে পাচ্ছিল না, আর সে তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে এই রাস্তাটি খুঁজে বের করতে পারবে না, কারণ সে যদি তার সামান্য স্পিরিচুয়াল পাওয়ারও ইউজ করতে চায় তাহলে তার তাবিজটির সিল খুলে যাবে। তখন ওয়াংলিং এর তলোয়ারের আত্মাটি ওয়াংলিং কে একটি রাস্তা দেখিয়ে বলে মাস্টার আমার মনে হয় আপনার এই পথ দিয়ে যাওয়া উচিত। তখন সিন শিফট হয়ে আমাদেরকে সুংরংদের দেখানো হয়, যেখানে 59 ফাংশনের টিচার সবাইকে টুর্নামেন্টে তাদের ম্যাচের নিয়ম সম্পর্কে বলছিল। সে বলে প্রতিযোগিতার 5টি স্টেজ রয়েছে, যেগুলো হলো ধাতু, লাকড়ি, আগুন, পানি এবং সর্বশেষ মাটি। সব প্লেয়ারদেরকে তাদের তলোয়ার এক এক করে এই 5 জায়গাতে রেখে পয়েন্ট জমা করতে হবে। যত বেশি প্রেসার দিয়ে তলোয়ার রাখা হবে সে
তত বেশি করে পয়েন্ট পাবে, আর যেই টিম আগে 100 স্কোর করবে সেই টিমই জিতে যাবে। তখন ট্যাঙ্ক সুংরংদেরকে বলে, তোমাদের টিমে তো মাত্র 4 জন মেম্বার রয়েছে, তাও আবার এই কুকুরটিকে মিলিয়ে। তোমাদের টিমে 5 জন মেম্বার না হলে তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এটা শুনে গুহাও ট্যাঙ্কে বলে, মিস্টার একবার নিজের টিমের দিকে তো তাকিয়ে দেখো, তোমাদের টিমেও 4 জন মেম্বারই রয়েছে। আর তখনই সেখানে একটি বিশাল স্রোতের সাথে 59 ফাংশনে সেই 5 নম্বর মেম্বারের এন্ট্রি হয়। আর এখানে আমাদেরকে তার নাম বলা হয়, তার নাম হলো বুফেং। তো সে এসেই সুংরংকে প্রপোজ করে বলে, তুমি যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো তাহলে আমি তোমাদের টিমে এসে পড়বো। এই কথা শুনে তো 59 ফাংশনের স্কুলে সবার অনেক রাগ হচ্ছিল, কিন্তু তারা বুফেং এর শক্তির ভয়ে তাকে কিছু বলতে পারছিল না। তো সুংরং এর কাঁধের উপর বুফেং এর হাত দেখে চ্যানচাও পুরো রেগে গিয়ে বুফেং এর উপর অ্যাটাক করতে আসলে বুফেং তার এক আঘাতেই চ্যানচাওকে দূরে ছুড়ে ফেলে। কিন্তু চ্যানচাও আবারও তার উপর অ্যাটাক করতে আসলে এবার বুফেং অনেক মারাত্মকভাবে চ্যানচাওকে মারতে থাকে। বুফেং এর পাওয়ার দেখে তো সেখানে থাকা সবাই পুরো শকড হয়ে যায়। এখানে আসলে বুফেং এর সঙ্গে টক্কর দেওয়ার মতো কেউ নেই। কিন্তু তখনই চ্যানচাও আবারও উঠে দাঁড়ায় এবং সে তার বাবার কথা মনে করে তার ফুল ফর্মে এসে বুফেং এর উপর এক মারাত্মক অ্যাটাক করে। কিন্তু বুফেং পুরো ইজিলি তার অ্যাটাকটিকে ডজ করে উল্টা তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে চ্যানচাওর এক হাত কেটে ফেলে, তাকে দূরে ছুড়ে ফেলে। কিন্তু তখনই সেখানে ওয়াংলিং এসে চ্যানচাওকে ধরে ফেলে এবং পরক্ষণেই আমরা দেখতে পাই চ্যানচাওয়ের ওই কাটা হাতটি রিকভার হয়ে গেছে। বুফেং তো এটা দেখে পুরো শক্ট হয়ে যায়। তার পাক্কা মনে ছিল সে চ্যানচাওয়ের হাতটি কেটেছিল। সে বুঝতে পারছিল না যে ও এত তাড়াতাড়ি ওর হাত কি করে রিকভার করে ফেললো। আসলে এখানে ওয়াংলিং তার হিলিং পাওয়ারের সাহায্যে চ্যানচাওয়ের কাটা হাতটি ঠিক করেছে, কিন্তু এতেও যেহেতু তাকে স্পিরিচুয়াল পাওয়ারের ইউজ করতে হয়েছে তাই তার তাবিজটি এখন সিল খুলে যাওয়ার খুব কাছাকাছি রয়েছে। তো বুফেং এটা দেখে ওয়াংলিং এর উপর হামলা করে দেয়, কিন্তু ওয়াংলিং ইজিলি তার হামলা থেকে নিজেকে সেভ করে ফেলে। এটা দেখে তো সে পুরো শক্ট হয়ে যায়, মানে ওয়াংলিং তার মতো এত পাওয়ারফুল একজনকে গোনাই ধরলো না। তো তখন সবাইকে এই লড়াই এখানেই থামিয়ে যার যার রুমে যাওয়ার জন্য বলা হয়। আর সুংরংরা যখন তাদের রুমে যাচ্ছিল তখনই আমরা দেখতে পাই শ্যাডো ফ্যাকশনের ওই বসটি এই স্কুলের ভেতর ঢুকে পড়েছিল, কিন্তু তাকে বুফেং দেখে ফেলে। বাই দ্য ওয়ে শ্যাডো ফ্যাকশনের এই বসটির নাম হলো জিয়াং, তো আমরা এখন থেকে তাকে এই নামেই ডাকবো। তো জিয়াংকে দেখে বুফেং বুঝে ফেলে যে ও এই স্কুলের বাহিরের কেউ, তাই সে তার আসল পরিচয় জিজ্ঞাসা করলে জিয়াং বুফেংকে একটি জোরদার পাঞ্চ মারে, যেটা খেয়ে বুফেং হাসতে হাসতে বলে, এত বছরে এই প্রথম আমি আমার লেভেলের কাউকে পেলাম। বুফেং তার অনেকটা স্পিরিচুয়াল পাওয়ার একত্রিত করে জিয়াং এর উপর হামলা করার জন্য, কিন্তু এখানে তো জিয়াং তার আঙ্গুল দিয়ে বুফেং এর এত পাওয়ারফুল স্পিরিচুয়াল পাওয়ারকে ভ্যানিশ করে ফেলে, যেটা দেখে তো বুফেং এর চোখ কপালে উঠে যায়। তখনই আমাদেরকে ওয়াংলিং কে দেখানো হয় যে ওই পথ ধরে তার রুমের দিকে যাওয়া ধরলে সে দেখে কোন এক মহিলা বুফেং কে মেরে তার ফেস কাটিং চেঞ্জ করে ফেলেছিল। ভাইরে ভাই, আমি তো এই শ্যাডো ফ্যাকশনের বস জিয়াং কে একটি জোকার ভেবেছিলাম, কিন্তু সে তো দেখছি অনেক পাওয়ারফুল। সে বুফেং এর মতো এত পাওয়ারফুল একটি লোককে এক তুড়িতেই হারিয়ে দিয়েছে। যাই হোক, জিয়াং ওয়াংলিং কে দেখে তাকে এবং বুফেং কে বেঁধে ছাদের উপর নিয়ে আসে এবং তাদের দুজনকে পাহারা দেওয়ার জন্য সে তার শ্যাডো ফ্যাকশনের আরেকজনকে ডাকে। সেই লোকটি এসে বুফেং এর চুল কেটে জিয়াং কে দেয়, যাতে জিয়াং বুফেং এর রূপ ধরে সুংরংদের কাছাকাছি থেকে তাকে অপহরণ করতে পারে। তো এরপর সিন চেঞ্জ হয়, আমাদেরকে 59 এবং 60 ফাংশনের স্কুলের ভেতরকার চলা মিটিং দেখানো হয়। তখনই সেখানে বুফেং ছুটে এসে বলে ওয়াংলিং কে কারা যেন অপহরণ করে নিয়ে গেছে। একে কিন্তু আবার কেউ বুফেং ভাইবেন না, এটা হলো জিয়াং, যে বুফেং এর রূপ ধরে এখানে এসেছে। এদিকে জিয়াং এর ওই সঙ্গীটি ওয়াংলিং কে কাকতারুয়া বানিয়ে ঝুলিয়ে রেখেছিল। তখন বুফেং ওই লোকটির অনেক প্রশংসা করে তাকে পটাতে থাকে যাতে সে তার এই বাঁধন খুলে দেয়। তখন সেই লোকটি বলে, তোমার এই বাঁধন আমার বস ছাড়া আর কেউ খুলতে পারবে না, আমি তো আমার বসের একজন সাধারণ ড্রাইভার মাত্র। যেটা শুনে বুফেং রেগে গিয়ে ওই লোকটির অপমান করতে গেলে সে বুফেং কে তার পাওয়ারের হালকা ঝলক দেখায়, যেটা দেখে তো বুফেং এর কাজ হয়ে যায়। তখন সিন শিফট হয়ে আবারও ওই মিটিংটি দেখানো হয়, যেখানে নকল বুফেং অর্থাৎ জিয়াং এর কথা শুনে জুও বলে, আমি বুঝে গেছি ওয়াংলিং কে কে অপহরণ করতে পারে, ওটা অবশ্যই শ্যাডো ফিকশনের বস ছিল। যেটা শুনে সুংরং তার গার্ডদের সঙ্গে বেরিয়ে পড়ে ওয়াংলিং কে উদ্ধার করতে এবং সেখানে থাকা সবাইও সুংরং এর পিছু পিছু চলে যায়। এদিকে বুফেং যখন সাহায্যের জন্য চিৎকার করছিল তখনই সেই লোকটি বুফেং কে এক লাথি মেরে ওই ফ্লোরের ছাদ ভেঙে নিচের ফ্লোরে পাঠিয়ে দেয়। এদিকে সুংরংরাও সেখানে চলে আসছিল ওয়াংলিং কে বাঁচানোর জন্য। তারা দূর থেকে ওয়াংলিং কে দেখতে পেয়ে সবাই একসঙ্গে সামনের দিকে এগিয়ে যায়। এদিকে জিয়াং এর ওই লোকটি একাই সবার এগেইনস্টে তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে অ্যাটাক করছিল। সে একাই সুংরং এর সব বডিগার্ডদের হারিয়ে ফেলে। তখনই আমাদেরকে ওয়াংলিং এর বাবাকে দেখানো হয়, যে ওয়াংলিং এর তাবিজ নিয়ে 59 ফাংশন স্কুলের সামনেতে এসে পড়েছিল, বাট তাকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। সিকিউরিটি পারপোজের কারণে এটার ভিতরে উইদাউট পারমিশন কোনো বহিরাগতদের প্রবেশ নিষেধ। যাই হোক, এদিকে ওই বুড়ো লোকটি তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে আসমানে এক বিশাল গোলা বানায়, যেটার ভিতর থেকে স্পিরিচুয়াল শক্তি
শক্তিওয়ালা সেনা বের হতে থাকে। সবাই তো এই সেনা দেখে পুরো ভয় পেয়ে যায়, কারণ এই সেনা থেকে বাঁচা প্রায় অসম্ভব। তখন সুংরং সবাইকে বাঁচাতে একা এগিয়ে এসে ওই স্পিরিচুয়াল সেনাদের সঙ্গে একাই লড়াই করতে থাকে, কিন্তু ওই সেনাগুলো তো শেষ হবার নামই নিচ্ছিল না। এদিকে সুংরং এর শক্তিও শেষ হয়ে আসছিল, যেটা দেখে ওই জিয়াং এর সাথীটি তার আরেকটি পাওয়ারফুল স্পিরিচুয়াল অ্যাটাক সুংরং এর উপর করতেই নেয়। তখনই ওয়াংলিং ওই বুড়োটার দিকে এক নজর তাকানোর সাথে সাথে সে হেরে গিয়ে ওয়াংলিং এর পজিশনে চলে আসে। আর ওয়াংলিং আবারও মাত্র হওয়া ঘটনাটি সবার মেমোরিজ থেকে মুছে দিয়ে সবাইকে দেখায় যে জুও এই বুড়োটিকে হারিয়েছে এবং জুও আবারও সবাইকে বাঁচানোর জন্য ক্রেডিট পায়। জিয়াং তো আবারও একটি হারের মুখোমুখি হয়ে অনেক রেগে যায়। এদিকে ওয়াংলিং তার তলোয়ারের আত্মাটিকে দিয়ে বুফেংকে ওই ফ্লোরের ভিতরেই আটকে রাখে। আসলে ওয়াংলিং এর এমনটা করার পেছনে কারণ হলো বুফেং এখানে আটকে থাকলে তো 59 ফাংশনের একজন প্লেয়ারের কমতি থাকবে, যার কারণে তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে এবং ওয়াংলিং দের আর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা লাগবে না। কিন্তু এখানে ওয়াংলিং এর এই প্ল্যানটিও ফেল হয়ে যায়, কারণ বুফেং এর রূপ নিয়ে জিয়াং 59 ফাংশন টিমের হয়ে পার্টিসিপেট করে। তাদেরকে বলা হয় তারা কেউ যদি ম্যাচ চলাকালীন মাটি থেকে 5 মিটার উপরে আকাশে উড়ে তাহলে সেই লোককে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। আর এই নিয়ম বলা শেষ হলে তাদেরকে একটি স্টোনের সামনে নিয়ে যাওয়া হয়, যেটাতে করে তাদেরকে টেলিপোর্টেশন করে ওই ম্যাচের ভিতরে নিয়ে যাওয়া হবে। তখনই সেখানে ওয়াংলিং এর বাবা ওয়াংলিং এর জন্য তাবিজ নিয়ে ছুটে আসতে থাকে, কিন্তু সে আসতে একটু লেট করে ফেলেছিল, কারণ সে আসার আগে ওয়াংলিং সেখান থেকে চলে গিয়েছিল। আর আমরা দেখতে পাই 59 ফাংশনের টিম এই ম্যাচ গ্রাউন্ডের ভেতরে এসে পড়েছে। আমি আপনাদেরকে এই টুর্নামেন্টের নিয়মটা একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। এই ম্যাচে টোটাল 5টি এরিয়া রয়েছে, ধাতু, লাকড়ি, আগুন, পানি এবং মাটি। তো প্রতিটি টিমকে এই 5টি এরিয়াকে কবজায় করে ওখানে তাদের তলোয়ার গেতে স্কোর করতে হবে। যে টিম আগে 100 স্কোর করবে তারাই এই ম্যাচটি জিতে যাবে। কিন্তু এখানে সমস্যা হলো এরিয়া হচ্ছে 5টি আর দুই টিমে মোট 10 জন প্লেয়ার রয়েছে, মানে প্রতি টিমের একজনের সাথে অন্য টিমের একজনকে ফাইট করে এক একটি এরিয়াকে তাদের কবজায় নিতে হবে। তো ওয়াংলিং দের টিমের সবাই প্রত্যেকটি এরিয়ার কাছে পৌঁছে গিয়েছিল, যেমন চ্যানচাও ধাতুর এরিয়ার কাছে, সুংরং পানির এরিয়ার কাছে, টুনশন আগুনের এরিয়ার কাছে এবং ওয়াংলিং লাকড়ির এরিয়ার কাছে চলে গিয়েছিল। এদিকে ট্যাংদের টিমের সবাই এই মাটির এরিয়ার কাছেই ছিল এবং ওয়াংলিং দের টিমের এই গুহাও মাটির এরিয়ার কাছেই ছিল, যে লুকিয়ে লুকিয়ে ট্যাংদের টিমের উপর নজর রাখছিল। তো ট্যাংদের টিমের সবাই এক একটি এরিয়ার কাছে ছড়িয়ে পড়ে, যেখানে নকল বুফেং অর্থাৎ জিয়াং চলে গিয়েছিল আগুনের এরিয়ার কাছে, যেখানে টুনশন ছিল। ট্যাংদের টিমের এই ছেলেটি যার নাম হলো লিয়াং ফেই, সে চলে যায় লাকড়ির এরিয়ার কাছে যেখানে ওয়াংলিং ছিল। ট্যাং চলে যায় পানির এরিয়ার কাছে যেখানে সুংরং ছিল এবং এই মেয়েটি যার নাম হলো মেই, সে চলে যায় ধাতুর এরিয়ার কাছে যেখানে চ্যানচাও ছিল এবং এই ছেলেটি যার নাম হলো লিয়াং জেং, সে এই মাটির এরিয়াতেই থেকে যায়। তো গুয়াহাও যখন দেখে ওয়াংলিং এর দিকে 59 ফাংশনের একজন যাচ্ছে, তখন সে ওয়াংলিং কে বাঁচাতে লাকড়ির এরিয়ার দিকে চলে যায়, কারণ তার জানা মতে ওয়াংলিং এর মতো এত দুর্বল একটি লোক তো এত শক্তিশালী একজনের মোকাবেলা করতে পারবে না। তো এদিকে গুয়াহাও ওয়াংলিং দের ওখানে চলে যাওয়ার কারণে মাটির এরিয়াতে লিয়াং জেং এর গার্ডে কেউ না থাকার কারণে এই এরিয়াটি 59 ফাংশনের কবজায় চলে যায়। তখন আমাদেরকে চ্যানচাওকে দেখানো হয় যে ধাতুর এরিয়াটিতে তার তলোয়ার ঢুকে এটিকে তার কবজায় করতেই দিচ্ছিল, তখনই সেখানে মেই চলে আসে। চ্যানচাও কিছু বুঝে ওঠার আগে মেই তার স্পাইডার স্পিরিচুয়াল টেকনিক দিয়ে চ্যানচাও এর পুরো বডিকে তার কন্ট্রোলে নিয়ে নেয় এবং সে চ্যানচাও এর হাত দিয়ে চ্যানচাওকে মারাত্মকভাবে মারতে থাকে। এদিকে টুনশন এবং জিয়াং সামনাসামনি হয়, যেখানে তারা দুজন একে অপরের উপর অ্যাটাক করে দেয়। টুনশন যদিও অনেক শক্তিশালী ছিল, তবুও জিয়াং এর স্পিরিচুয়াল পাওয়ারকে মোকাবেলা করা তার জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল। সে জিয়াং এর থেকে বাঁচার জন্য একটি পাথরের পেছনে এসে লুকায়, যেটা দেখে জিয়াং ভাবে কুকুরটি হয়তো তার ভয়ে পালিয়ে গিয়েছে। এদিকে লিয়াং ফেই এবং ওয়াংলিং একে অপরের সামনাসামনি হয়, যেখানে লিয়াং ফেই ওয়াংলিং এর উপর হামলা করতেই নেয়, তখনই সেখানে গুয়াহাও চলে আসে ওয়াংলিং কে বাঁচাতে। আর তাদের দুজনের মধ্যে এক মারাত্মক ফাইট ব্যাটল শুরু হয়ে যায়। তখনই আমাদেরকে সুংরং কে দেখানো হয়, যেখানে সুংরং ভাবছিল 59 ফাংশনের স্টুডেন্টরা দুটি এরিয়াকে তাদের কবজায় নিয়ে নিয়েছে, এজন্য তাকে এখন জলদি করে এই এরিয়াটি তার কবজায় নিতে হবে, না হলে 59 ফাংশনের টিম পয়েন্টের দিক থেকে অনেক এগিয়ে যাবে। কিন্তু তখনই সেখানে ট্যাং চলে আসে আর তারা দুজন ফাইট করার জন্য তাদের দুজনের স্পিরিচুয়াল ক্লোন বানায়। সুংরং পয়েন্ট বোর্ডে দেখে ট্যাংদের টিম আগুনের এরিয়াকেও তাদের কবজায় নিয়ে নিয়েছে। জিয়াং ট্যাংকে বলে, আমি এই কুকুরটিকে হারিয়ে দিয়েছি, এখন আমি সুংরংকে হারাতে আসছি। এদিকে মেই চ্যানচাওকে হারিয়ে ধাতুর এরিয়াটিকেও তাদের কবজায় নিয়ে নেয়, মানে 4টি এরিয়াই এখন ট্যাংদের টিমের কবজায় রয়েছে। এটা দেখে ট্যাং সুংরং এর উপর হাসতে থাকে, যেটা দেখে সুংরং যখনই তার ফাইটিং মোডে আসে তখনই ট্যাং তার স্পিরিচুয়াল স্নো টেকনিক দিয়ে এই পুরো পানির এরিয়াটিকে জমিয়ে ফেলে। সুংরং ভাবছিল বুফেং আসার আগেই আমাকে ওকে হারাতে হবে, এটা ভেবে সে ট্যাং এর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এখানে
ট্যাংয়ের ক্লোনের সাথে লড়তেই তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর এই সময়ের ভেতরে সেখানে নকল বুফেং অর্থাৎ জিয়াংও চলে আসে। সুংরং বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত, কারণ সে একা তো আর ওদের দুজনের সাথে পারবে না। সুংরং ভাবছিল তার এখন এখান থেকে পালিয়ে তার অন্য সাথীদের কাছে যাওয়া উচিত। বাট এখানে জিয়াং সুংরংকে মারতে তার স্পিরিচুয়াল পাওয়ার গুলোকে একত্রিত করে, কিন্তু তখনই তারা দেখতে পায় আকাশ থেকে কে যেন উড়ে যাচ্ছে, যেটা দেখে তো ট্যাংরা পুরো অবাক হয়ে যায়। তারা বুঝতে পারছিল না যে এটা আবার কি হলো। আর তখনই এখানে একটি মারাত্মক ভূমিকম্প শুরু হয়ে যায়, আর এই সুযোগে সুংরং এখান থেকে পালিয়ে যায়। সুংরংকে এখানে কোথাও দেখতে না পেয়ে জিয়াং চলে যায় সুংরংকে ধরতে, এবং ট্যাং তার তলোয়ার দিয়ে এই এরিয়াটিকেও তাদের কবজায় নিয়ে নেয়। মানে তাদের টিম 5টি এরিয়াকে তাদের কবজায় নিয়ে নিয়েছে। তাদের পয়েন্টও 40+ হয়ে গিয়েছিল, কিন্তু তখনই স্ক্রিনে বলা হয় 60 ফাংশনের স্কুল লাকড়ির এরিয়াটিকে তাদের কবজায় নিয়ে নিয়েছে, যেখানে ওয়াংলিং ছিল। তো এটা দেখে তো সবাই পুরো অবাক হয়ে যায়। তারা কেউ বুঝতে পারছিল না যে লিয়াং ফেইকে কে হারালো। আর আমরা দেখতে পাই টুংসং ওয়াংলিং এর কাছে পৌঁছে লাকড়ির এরিয়াতে তার সোয়ার্ড গেঁথে রেখেছে। আর এরই সাথে আজকের এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো এপিসোডটি শুরুতেই আমরা দেখতে পাই গুয়াহাও এবং লিয়াং ফে এর ভিতরে ফাইট চলছে। ওয়াংলিং গুয়াহাও এর অবস্থা থেকে বুঝে যায় যে সে আর বেশিক্ষণ লিয়াং ফে এর মোকাবেলা করতে পারবে না। এজন্য ওয়াংলিং সিদ্ধান্ত নেয় যে সে গুয়াহাওকে বাঁচানোর জন্য তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করবে। কিন্তু ওয়াংলিং এর এত ভারী মাত্রা স্পিরিচুয়াল পাওয়ারের কারণে তার তাবিজের সিলটি খুলে যেতেই নেয়, তখনই সেখানে টুনশন এসে ওয়াংলিং এর পাওয়ারকে আটকে ফেলে। কারণ ওয়াংলিং এর তাবিজের সিল খুলে গেলে এই পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে। টুনশন ওয়াংলিং এর শরীরের সাথে জুড়ে যায়, যাতে ওয়াংলিং নিজের পাওয়ার বাদ দিয়ে টুনশনের পাওয়ারকে ইউজ করতে পারে। ওয়াংলিং এর এই ফর্ম দেখে তো লিয়াং ফেই একেবারে শকড হয়ে যায়। ওয়াংলিং লিয়াং ফেইকে হালকা ছোঁয়ার সাথে সাথে তার এই অসীম শক্তির কারণে সে সেখান থেকে দূরে উড়ে যায়, যেটাই আমরা এর আগের এপিসোডে দেখেছিলাম। যেহেতু রুলস মোতাবেক কেউ 5 মিটারের উপরে উঠতে পারবে না, তাই এখানে লিয়াং ফেই ডিসকোয়ালিফাই হয়ে যায়। আর ওয়াংলিংরা এই লাকড়ির এরিয়াটিকে নিজের কবজায় নিয়ে নেয়, এবং ওয়াংলিংরা তাদের টিমের প্রথম পয়েন্ট করে। তখন মেই তার সেন্সর টেকনিক দিয়ে ব্যাপারটি বুঝতে পেরে ট্যাংকে বিষয়টা জানায় যে ওয়াংলিং ওই কুকুরটির সঙ্গে জুড়ে গেছে, আর তারা এখন আরো শক্তিশালী হয়ে গেছে। তারাই লিয়াং ফেইকে হারিয়েছে। এখন তারা আগুনের এরিয়ার দিকে যাচ্ছে। আর তখনই টিভি স্ক্রিনে দেখানো হয় যে ওয়াংলিংরা আগুনের এরিয়াটিকেও নিজেদের কবজায় নিয়ে নিয়েছে, যেটাকে নকল বুফেং ছেড়ে এসেছিল। আর ওয়াংলিংদের টিমের পয়েন্ট 2 হয়ে যায়। ট্যাং মেইকে জিজ্ঞাসা করে যে ওয়াংলিংদের টিমের বাকি মেম্বাররা কোথায়। তখন মেই বলে চ্যানচাও আমার এখানে ধাতুর এরিয়াতে অজ্ঞান হয়ে রয়েছে, গুহাও লাকড়ির এরিয়াটিকে পাহারা দিচ্ছে, এবং সুংরং এর লোকেশন সে জানে না। ট্যাং মনে মনে চিন্তা করে বলে আমাদের টিমে 4 জন মেম্বার রয়েছে, এবং ওয়াংলিং কুকুরটির সঙ্গে জুড়ে যাওয়াতে আনফরচুনেটলি ওদের টিমেও 4 জন মেম্বার আছে। ট্যাং ভাবে ওয়াংলিংদের টিমের বড় সমস্যা হচ্ছে এই ওয়াংলিং। এখন তারা যদি ওয়াংলিংকে হারাতে পারে তাহলে ওয়াংলিংদের টিমের অন্য মেম্বারদের হারানো ইজি হবে, কিন্তু ওয়াংলিং এর সঙ্গে ফাইটে জড়ানো এখন বোকামি হবে। এজন্য ট্যাং সিদ্ধান্ত নেয় যে তারা ওয়াংলিংকে অ্যাভয়েড করে অন্য এরিয়াগুলোতে কবজা করবে। ওয়াংলিং একটা এরিয়া ধরে থাকলে থাকুক। ট্যাং জেংকে আগুনের এরিয়াতে যেতে বলে, এবং সে নকল বুফেংকে সেন্টারে থাকা মাটির এরিয়াতে পাঠিয়ে দেয়, কারণ ওই স্থানের কন্ট্রোল নিজেদের কাছে রাখা অনেক গুরুত্বপূর্ণ। ট্যাং মেইকে লাকড়ির এরিয়াতে গিয়ে নজর রাখতে বলে। এদিকে ওয়াংলিং এসে চ্যানচাওয়ের জ্ঞান ফিরায়, এবং এই ধাতুর এরিয়াটিকেও নিজেদের কবজায় নিয়ে নেয়। আর তাদের টিমের স্কোর 3 হয়ে যায়। কিন্তু তখনই আবারও ট্যাংদের টিম লাকড়ির এবং আগুনের এরিয়াকে নিজেদের কবজায় নিয়ে নেয়, এবং তারা 4-1 এগিয়ে যায়। যেই টিমের কবজায় বেশি এরিয়া থাকবে তাদের টিমের পয়েন্ট তত বেশি দ্রুত আগাবে। ওয়াংলিং বুঝে যায় ট্যাংরা ট্যাগ টিম ফরমেশনে খেলছে। তারা ওয়াংলিংকে অ্যাভয়েড করে ওয়াংলিং এর টিমের অন্য দুর্বল প্লেয়ারদেরকে হারিয়ে ওই এরিয়াগুলো নিজেদের কবজায় নিয়ে নিচ্ছে। তখন সুংরং ওয়াংলিংদের সঙ্গে কন্ট্যাক্ট করে জানায় যে ট্যাংদের টিম গুহাওকে লাকড়ির এরিয়া থেকে ভাগিয়ে ওরা ওই এরিয়াটিকে নিজেদের কবজায় নিয়ে নিয়েছে। এখন আমাদের টিম সর্বোচ্চ হলে 2টো এরিয়াকে নিজেদের কবজায় নিতে পারবে। এটি হলো ওয়াংলিং একা একটি এরিয়ার কবজায় থাকবে, এবং আমরা 3 জন মিলে একটি এরিয়াকে কবজায় রাখতে পারবো, কারণ আমরা একা ওদের টিমের এক একজনের সাথে 1 ভার্সেস 1 এ পারবো না। কিন্তু যেহেতু আমাদের টিমের পয়েন্ট ওদের টিমের পয়েন্ট থেকে অনেক পেছনে রয়েছে, তাই আমাদেরকে বেশি এরিয়াতে কবজা করতে হবে। দ্যাট মিন্স আমাদেরকে আলাদা আলাদা কাজ করতে হবে। তখন সুংরং প্ল্যান বানায় যে ওয়াংলিং একটি এরিয়ার কবজায় থাকবে, চ্যানচাও এই ধাতুর এরিয়াতেই থাকবে, এবং সে আর গুহাও যাবে একটি এরিয়ার কবজায়। সুংরং বলে সেন্টার পয়েন্ট মাটির এরিয়াতে তো ওরা শিওর ওদের টিমের সব থেকে পাওয়ারফুল মেম্বার বুফেংকে রেখেছে, তাই আগুনের এরিয়াতে ওদের টিমের সব থেকে দুর্বল প্লেয়ার ওই মোটা ছেলেটির থাকার কথা। এজন্য সুংরং গুহাওকে নিয়ে বের হয়ে যায় আগুনের এরিয়াটিকে নিজের কন্ট্রোলে নেওয়ার জন্য। আর মেই এটা সেন্স করে ট্যাংকে এই বিষয়টা বললে ট্যাং বলে চিন্তা করো না, আগুনের এরিয়াতে যেতে হলে ওদেরকে বুফেং এর মাটির এরিয়া হয়ে যেতে হবে, আর বুফেং ওদেরকে কখনোই ওই পথ দিয়ে
যেতে দিবে না। তখন মেয়ের উত্তরে বলে, আপনি ভুল ভাবছেন ক্যাপ্টেন, ওরা পানির পথ দিয়ে যাচ্ছে। আর আমরা দেখতে পাই গুহা পানি পথ দিয়ে আগুনের এরিয়ার কাছে পৌঁছে যায়। ট্যাং লিয়াংজেং এর সাথে কন্টাক্ট করে জিজ্ঞাসা করে যে সুংরং আর ওই মোটা ছেলেটি কি তোমার কাছে পৌঁছে গেছে নাকি। তখন লিয়াংজেং বলে, এখানে তো শুধু মোটা ছেলেটি এসেছে। গুহাও লিয়াংজেং কে উস্কাতে থাকে যাতে সে তার সঙ্গে মারামারিতে লিপ্ত হয়ে যায়। তখনই টিভি স্ক্রিনে বলা হয় ওয়াংলিং দের টিম পানির এরিয়াকেও তাদের কবজায় নিয়ে নিয়েছে আর তারা 3-2 পয়েন্টে এগিয়ে গেছে। যেটা দেখে ট্যাং লিয়াংজেন কে থ্রেট দিয়ে বলে, যদি তোমার হাত থেকে আগুনের এরিয়ার কবজা সুংরংদের টিম নিয়ে নেয় তাহলে আমি তোমাকে স্টুডেন্ট ইউনিয়ন থেকে বের করে দিব। এটা শুনে সে পিছনে তাকালে দেখে সুংরং আগুনের এরিয়াকে কবজা করতে যাচ্ছে। যেটা দেখে সে সুংরংকে আটকাতে যেতে গেলে তখনই পেছন থেকে গুহাও তার স্পিরিচুয়াল পাওয়ার ছুড়ে মারে। কিন্তু দুর্ভাগ্যবশত লিয়াংজেং একটি পাথরে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়, যার কারণে গুহাওয়ের স্পিরিচুয়াল পাওয়ার তাকে মিস করে সুংরং এর গায়ে গিয়ে লাগে, যার ফলে সে আগুনের অল্টার থেকে দূরে ছিটকে যায়। আর এই সুযোগে লিয়াংজেং সুংরংকে আটকাতে যেতেই নেয় তখন গুহাও একটি স্পিরিচুয়াল দেওয়াল তৈরি করে লিয়াংজেং এর পথ আটকে ফেলে। কিন্তু লিয়াংজেং সেই দেওয়ালটিকে ভেঙে চুরে চলে যায় সুংরং এর দিকে। সুংরং তার তলোয়ার গুলো দিয়ে লিয়াংজেং কে বিজি করে ফেলে। আর সে এই সময়ের ভেতর এই এলাকাটিকে তার কবজায় করতেই নেয় তখনই সেখানে ট্যাং এর ক্লোন এসে সুংরং এর তলোয়ারটিকে ভেঙে ফেলে। আর এখানে আমাদেরকে ট্যাং এর প্ল্যান সম্পর্কে বলা হয়, যেখানে ট্যাং সুংরংদের টিমের লোকদেরকে এক এক করে ডিসকোয়ালিফাই করার চিন্তা ভাবনা করেছে। ট্যাং নকল বুফেনকে চ্যানচাওয়ের এরিয়াতে পাঠিয়ে দেয় যাতে সে সরাসরি চ্যানচাওকে এই ম্যাচ থেকে ডিসকোয়ালিফাই করে ওই এরিয়াটিকে তার কবজায় নিয়ে নিতে পারে। আর ওয়াংলিং কে যেহেতু কেউ হারাতে পারবে না তাই তারা ওয়াংলিং এর উপর নজর রাখার জন্য মেইকে পাঠিয়েছে। যেখানে ওয়াংলিং যদি তার এরিয়াটিকে খালি রেখে অন্য এরিয়াতে চলে যায় তাহলে তখন মেই সেই এরিয়াটিকে তার কবজায় নিয়ে নিবে। তো ট্যাং এর এই প্ল্যান শুনে গুহা অনেক ভয় পেয়ে বলে, এখন আমরা কি করব? যেটির উত্তরে সুংরং বলে, আমাদেরকে জিততে হলে এই আগুনের এরিয়ার উপর নিজেদের কবজা জমাতে হবে এবং চ্যানচাওকে তার এরিয়া রক্ষা করতে হবে। আর আমাদেরকে দেখানো হয় নকল বুফেং তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে চ্যানচাওয়ের উপর হামলা করছিল এবং চ্যানচাও শুধু ওর সকল হামলা থেকে নিজেকে সেভ করছিল, কারণ এই খেলায় লড়াই করার কোনো প্রয়োজন নেই, শুধু কম্পিটিশনকে এরিয়া কবজা করা থেকে আটকাতে হবে। কিন্তু তখনই নকল বুফেং তার অনেক স্পিরিচুয়াল পাওয়ার একত্রিত করে চ্যানচাওয়ের উপর অ্যাটাক করে দেয়। আর সিন আবারও সুংরংদের এখানে চলে আসে, যেখানে ট্যাং বলছিল বুফেং ওই ছেলেকে হারাতে এত দেরি করছে কেন। যেটা শুনে গুহা বুঝে যায় চ্যানচাও বড় কোনো মুসিবতে রয়েছে। তখন সুংরং গুহাওকে চ্যানচাওয়ের সাহায্যের জন্য যেতে বলে, কিন্তু গুহা সুংরংকে একা ওদের কাছে রেখে যেতে চাইছিল না। এজন্য সে সুংরং এর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে তার নাইফটিতে স্পিরিচুয়াল পাওয়ার একত্রিত করতে থাকে। আর আমাদেরকে কিছুক্ষণ পূর্বে সিন দেখানো হয় যেখানে গুহা সুংরংকে বলে যে সে তার নাইফটি থেকে শয়তানের আত্মাকে ডাকতে পারবে, তবে সে এটা কেবল একবারের জন্যই করতে পারবে। যেটা শুনে সুংরং বলে, তাহলে যখন আমাদের সব প্ল্যান ফেল হয়ে যাবে তখন তুমি এটাকে ইউজ করো। এদিকে নকল বুফেং চ্যানচাওকে মেরে যখনই এই এরিয়াটিকে তার কবজায় নিতে চায় তখনই সে তার পিছনে এক অসীম স্পিরিচুয়াল পাওয়ার অনুভব করে। আর সে দেখতে পায় চ্যানচাওয়ের শরীরে এক অসম্ভব শক্তি এসে পড়েছে। অপরদিকে গুহাওয়ের নাইফ থেকেও শয়তানের আত্মা বের হয়ে এসেছিল। যেটা দেখে ট্যাং এর ক্লোনটি যখন এটির উপর হামলা করতে নেয় তখন সেই ক্লোনটি মুহূর্তের ভেতরেই উধাও হয়ে যায়। যেটা দেখে তো ট্যাং এর অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এদিকে চ্যানচাও এবং নকল বুফেং একে অপরের উপর তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে অ্যাটাক করে দেয়। কিন্তু চ্যানচাও যখন ইজিলি নকল বুফেং এর অ্যাটাকটিকে ডজ করে দেয় তখন সে তো পুরো রেগে গিয়ে তার আসল রূপে ফিরে আসে। তখন সিন শিফট হয়ে আমাদেরকে মেইকে দেখানো হয়, যেখানে সে এখনো ওয়াংলিং এর উপর নজর রাখছিল। সে ভাবছিল ওয়াংলিং এখান থেকে অন্য কোথায় যাওয়ার কথা ভাবলে আমি এই এরিয়াটিকে আমার কবজায় নিয়ে নিব। আর ওদিকে ট্যাং এবং বুফেং ওই দুটো এরিয়াকে কবজা করার পর আমরা জিতে যাব। তখনই টিভি স্ক্রিনে বলা হয় যে 60 ফ্যাংশনের টিম আগুনের এরিয়াটিকেও কবজা করে নিয়েছে, মানে সুংরংরা ট্যাং এবং লিয়াংজেং কে হারিয়ে দিয়েছে। এটা দেখে তো মেই পুরো শকড হয়ে যায়। মেই বলে, আমাকে এখন আর এখানে বসে থাকলে চলবে না, আমাকে অন্য একটি এরিয়াকে কবজা করতে হবে, না হলে ওরা পয়েন্টের দিক থেকে অনেক এগিয়ে যাবে। তখনই আবারও অ্যানাউন্স করে বলা হয় যে 60 ফ্যাংশনের টিম লাকড়ির এরিয়াটিকেও কবজা করে নিয়েছে। মেই তো এটা দেখে আরো অবাক হয়ে গিয়ে ভাবে ওয়াংলিং তো এখানে রয়েছে, তাহলে লাকড়ির এরিয়াটিকে কে কবজা করলো। তখনই তার পেছন থেকে টুনশন এসে তাকে ধরে ফেলে। আর এখানে আমাদেরকে বলা হয় ওয়াংলিং টুনশনের থেকে আলাদা হয়ে ওই এরিয়াটিকে কবজা করেছে। এদিকে সুংরং চ্যানচাওয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু চ্যানচাওয়ের ওখান থেকে কোনো উত্তর আসছিল না। যেটা দেখে গুহাও সুংরংকে বলে, তুমি ওয়াংলিং এর কাছে যাও, আমি চ্যানচাওয়ের কাছে গিয়ে দেখছি ও কি করছে। আর গুহাও ধাতুর এরিয়ার কাছে আসলে দেখে চ্যানচাওকে মেরে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এদিকে ওয়াংলিং সর্বশেষ মাটির এরিয়াটির কাছে আসে এটিকে কবজা করতে, কারণ ওয়াংলিংরা এই এরিয়াটিকে কবজা করতে পারলেই ট্যাংদের টিমের পয়েন্ট থেমে যাবে এবং তারা
তারা বাকি স্কোর করে জিতে যাবে। কিন্তু ওয়াংলিং যখন এই এরিয়াটিকে কবজা করার জন্য তার তলোয়ার ঢুকাচ্ছিল, তখন ওয়াংলিং এর বন্ধুদের সাথে কাটানো সময়গুলো মনে পড়তে থাকে। অ্যাকচুয়ালি ওয়াংলিং এর তাবিজের কারণে তার সকল ইমোশন ওই তাবিজের ভেতর সিল হয়ে গেছে। এই কারণে সে তো না কখনো হাসতো না কখনো কাঁদতো, কিন্তু এখন কেন জানি তার ভেতর ইমোশন কাজ করছিল। সে ভালোবাসা বন্ধুত্বের মানে বুঝতে পারছিল। তবে এই ইমোশনের কারণে ওয়াংলিং এর তাবিজের সিলটি খুলে যেতে থাকে, যার কারণে ওয়াংলিং নিজের ইমোশনের উপর কন্ট্রোল করার চেষ্টা করতে গেলে তার হাত তলোয়ারের উপর থেকে সরে যেতে থাকে। আর তলোয়ারের উপর থেকে হাত সরে গেলে সে এই এরিয়াটিকে কবজা করতে পারবে না। এদিকে ট্যাংদের টিমের স্কোর 99 হয়ে গিয়েছিল। তখনই সুংরং এসে ওয়াংলিং এর হাতটি চেপে ধরে এবং তাদের টিম 5টি এরিয়াকে তাদের কবজায় নিয়ে নেয়। সবাই এখন শুধু অপেক্ষা করছিল 100 স্কোর হওয়ার জন্য। ওয়াংলিংরা জিততেই যাচ্ছিল, তখনই সেখানে জিয়াং পেছন থেকে এসে সুংরংকে এমন জোরে ধাক্কা দেয় যেটাতে সুংরং এর শরীর থেকে তার রুহু বের হয়ে যায়। এটা দেখে ওয়াংলিং এর এত রাগ উঠে যায় যে তার তাবিজের সিলি খুলে যায় এবং সে তার এই অসীম শক্তি দিয়ে জিয়াং এর উপর হামলা করতেই যায়। তখনই সেখানে টুনশন এসে তার শক্তি দিয়ে সময় রেখাকে থামিয়ে ফেলে, যেটাতে পুরো পৃথিবীর মানুষ থেমে গেলেও ওয়াংলিং এই সময় রেখাকেই ভেঙে জিয়াং এর উপর হামলা করে দেয়। ওয়াংলিং পুরো পাগলের মতো হয়ে জিয়াংকে মারতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল সে হয়তো একটি মনস্টারে বদলে গেছে। ওয়াংলিং জিয়াংকে পুরোপুরি ভাবে মেরে ফেলতেই নেয়। তখনই ওয়াংলিং সুংরং এর কথা মনে করে সজ্ঞানে ফিরে আসে আর সে সুংরং এর কাছে গিয়ে তাকে হিল করতে থাকে, কিন্তু এতে সুংরং ঠিক হচ্ছিল না। টুনশন বলে তোমার এই টেকনিক সুংরং এর উপর কোনো কাজ করবে না, সুংরং অলরেডি মারা গেছে। যেটা শুনে ওয়াংলিং বলে সুংরং এর তো এখনো শ্বাস প্রশ্বাস চলছে, ওকে হয়তো এখনো বাঁচানো সম্ভব। তখন টুনশন বলে পাগলের মতো কথা বলো না ওয়াংলিং, মরা মানুষকে কখনোই বাঁচানো সম্ভব না। ওর শ্বাস প্রশ্বাস চলছে কারণ আমি সময় রেখাকে থামিয়ে দিয়েছি। যখন আমি এই টেকনিক বন্ধ করে দিব তখন সুংরং এর শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে যাবে। তবে তুমি চাইলে আমি এই সময় রেখাকে চিরজীবনের জন্য থামিয়ে তোমার সাহায্য করতে পারি। এতে তুমি সুংরং এর কাছে তো থাকতে পারবে, কিন্তু মানব সভ্যতা এভাবেই স্থির হয়ে থাকবে। আদারওয়াইজ তুমি সুংরংকে ছাড়া তোমার সেই পূর্বের জীবনে ফিরে যেতে পারো। এখন তুমি সিলেক্ট করো তুমি কোন অপশনটি চুজ করবে। তখন ওয়াংলিং সুংরং এর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলে আমি তোমার কোন অপশনই চুজ করব না, আমি এই পৃথিবীকে আবারও নতুন করে রিসেট করব। তখনই সেখানে ওয়াংলিং এর তলোয়ারটিও চলে আসে। ওয়াংলিং টুনশনকে বলে তুমি যেহেতু সময়কে থামাতে পারো তাহলে কি তুমি নতুন করে সবকিছু শুরু করতে পারবে? যেটির উত্তরে টুনশন বলে পারবো, তবে এর জন্য অনেক ভারী মাত্রার স্পিরিচুয়াল শক্তির প্রয়োজন। যেটা শুনে ওয়াংলিং বলে তোমাকে শক্তি আমি দিব। আর ওয়াংলিং তার সব শক্তি ফিরিয়ে আনতে থাকে যেটাকে সে মহাকাশে রেখেছিল। এই শক্তি ওয়াংলিং এর থেকে দূরে থাকার কারণে ওয়াংলিং এর সিল ছুটে যাওয়ার পর এখনো পৃথিবী ধ্বংস হয়নি। যাই হোক ওয়াংলিং এর এসব কর্মকাণ্ড দেখে টুনশন বলে তুমি এটা করতে পারো না, সময়ের সাথে খেলা করা প্রকৃতির নিয়মের ঊর্ধ্বে, এর জন্য তোমাকে ঈশ্বর থেকে শাস্তিও পেতে হতে পারে। তখন ওয়াংলিং বলে আমি এসবের পরোয়া করি না। এটা শুনে টুনশন আর কোনো উপায় না পেয়ে ওয়াংলিং এর সাথে জুড়ে যায় আর ওয়াংলিং সময় রিসেট করে আবারও অতীতে ফিরে যায়, যেদিন সে এই 60 ফ্যাংশন স্কুলে ভর্তি হয়েছিল। সেখানে সেই সিনিয়র গুলো আবারও আসে ওয়াংলিং কে র্যাগিং করার জন্য। তবে এবার ওয়াংলিং কে চ্যানচাও এবং গুহাও এসে বাঁচায়। আসলে এখানে সবকিছু পূর্বের মতো চললেও এইখানে শুধু একটি জিনিসই মিসিং রয়েছে, যেটা হলো এই টাইম ডাইমেনশনে সুংরং এর কোনো অস্তিত্ব নেই। আর এই টাইম ডাইমেনশনে ওয়াংলিং এরও পূর্বের কিছু মনে নেই। আর এসবের কারণ হলো ওয়াংলিং কোনো অতীতে ফিরে যায়নি, এটা একটা নতুন দুনিয়া ছিল। টুনশনের সময়ের জাদু এবং ওয়াংলিং এর স্পিরিচুয়াল শক্তি একত্রিত হবার পর একটি নতুন দুনিয়া তৈরি হয়ে গেছে, যে দুনিয়াটি আস্তে আস্তে ওই দুনিয়ার মতো হয়ে যাচ্ছে, যার মানে ওই আসল পৃথিবী এবার ধ্বংস হয়ে যাবে। এদিকে আফটার লাইফে সুংরং এর আত্মাকে যমরাজের ওখানে নিয়ে আসা হয়, যেখানে যমরাজ যখন দেখে তারা ওয়াংলিং এর গার্লফ্রেন্ড কে এখানে নিয়ে এসেছে তখন তো তারা পুরো ভয় পেয়ে যায়, কারণ ওকে না পেলে তো ওয়াংলিং এই পৃথিবীকে ধ্বংস করে দিবে। তারা দ্রুত সুংরং এর আত্মাকে তার বডিতে পাঠিয়ে দেয়। আর সুংরং কে আবারও জীবিত দেখে তো ওয়াংলিং এর তলোয়ারের আত্মাটির চোখ কপালে উঠে যায়। ওয়াংলিং এর তলোয়ারটি সুংরং কে সবকিছু খুলে বলে যে ওয়াংলিং কিভাবে তাকে ফিরে পাবার জন্য একটি নতুন পৃথিবী নির্মাণ করেছে। এখন ওয়াংলিং কে যদি সঠিক সময় না জাগানো হয় তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুংরং বলে কিন্তু আমরা ওকে জাগাবো কি করে? তখন তলোয়ারটি বলে তুমি চাইলে আমার সাহায্যে মাস্টারকে জাগাতে পারো। আর সুংরং এই তলোয়ারটিকে নিয়ে চলে যায় ওয়াংলিং কে জাগানোর জন্য। সুংরং ওয়াংলিং এর শরীরের ভেতর তলোয়ারটি ঢুকিয়ে দিয়ে ওই নতুন পৃথিবীকে ধ্বংস করে সেখান থেকে ওয়াংলিং কে বের করে নিয়ে আসে। আর সুংরং যেহেতু আবারও জীবিত হয়ে গেছে তাই সময় কিছুটা পূর্বে ফিরে যায়, যেখানে এবার জিয়াং যখন চ্যানচাওকে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখতে চায় তখনই ওয়াংলিং জিয়াংকে মেরে ফেলে এবং সে এই মাটির এরিয়াটিকে কবজা করে তারা আগে 100 স্কোর করে এই টুর্নামেন্টটি জিতে যায়। আর এখন জিয়াং যেহেতু মারা গেছে তাই এই টাইম ডাইমেনশনে সুংরংকে কেউ আর মারতে পারে না, মানে সবকিছু এবার
স্বাভাবিক হয়ে গেছে। আর এরই সাথে দ্য ডেইলি লাইফ অফ ইমমর্টাল কিং সিরিজটির লাস্ট এপিসোড শেষ হয়ে যায়। তো এরপরে আপনারা কোন সিরিজ দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে অথবা আমাদের ফেসবুক পেজে নক দিয়ে জানিয়ে দিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সো টিল দেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ গাইস।